নাম নয়। জিয়া রহমান হচ্ছে দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের প্রতীক। জিয়া রহমান সেই মানুষ যিনি দেশকে নিয়ে গিয়েছিলেন উন্নয়নের শিখরে। জিয়া রহমান যে মানুষ যে পথ দিয়ে হেঁটেছেন সে পথেই প্রস্ফুটিত হয়েছে গোলাপ। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, এপিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং মুক্তিচিন্তা বাংলাদেশের আহ্বায়ক জনাব ডক্টর আবুল কাসেম হায়দার সাহেব, আজকের অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপক ডক্টর মাহবুব হাসান এবং চিন্তা করেছেন দেশের মনন চেতনার উন্নয়নের জন্য। এবারে বক্তব্য রাখবার জন্য আমি জনাব বিশিষ্ট চিন্তাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, আমাদের প্রিয় ভাজন বড় ভাই আবুল কাসেম হায়দার, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য শিক্ষাবিদ এবং আমার সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে বক্তৃতা দেব না, আমি আমার লেখা একটা ছোট্ট ছড়া পড়ে আমি শেষ করে দেব। তার আগে আমি বলবো, আমি শহীদ জিয়া রহমানের স্মরণ করে একটা কথা বলতে চাই। উনি দুইবার বাংলাদেশকে রক্ষা করেছিলেন। প্রথম স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি। এরপর আবার একই কথা বললেন, আমি মেজর জিয়া বলছি। 1975 সালে এই দুইবার সে আমাদের দেশকে রক্ষা করেছিলেন। এবং আমি আরো গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই 24 সালে অগাস্টে যারা এই জুলাই অগাস্টের আন্দোলনে যারা প্রাণ দিয়েছিল তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জানিয়ে আমি আমার ছোট্ট একটা কবিতা বলছি। এই কবিতা লিখতে গিয়ে আমি অনেক হয়রানির শিকার হয়েছি বিগত স্বৈরাচার আমলে। একটা ধাঁধা, কবিতার নাম ধাঁধা। একদিন এক শান্ত গ্রামে ডাকাতের দল হামলা করে, মারধর আর অস্ত্রের জোরে সব কিছু নেয় কেড়ে। সেই গ্রামের মোড়ল সাহেব সবাই যাকে মান্য করে, তার ডাকে হাজারো প্রাণ বিলিয়ে দেব চিরতরে। একদিন মোড়ল বলেছিল, গ্রামে কখনো হামলা হলে দেখিস তোরা আমার ভয়ে পালাবে তারা লেজটি তুলে। গ্রামবাসী সব আছে চেয়ে কখন মোড়ল দেবে হাত, লোকজন সব জাগরে যাক। কিন্তু একই আজকে দেখি মোড়ল শুধুই ভয়ে কাঁপে, দড়ি দিয়ে বাঁধার পরেও মুখের আওয়াজ রাখে চেপে। ডাকাতরা সব লুটতে থাকে, এমন সময় একটি যুবক সাহস করে এগিয়ে আসে। বুলন্দ এক আওয়াজ তুলে দাঁড়ায় এসে জনতার পাশে। গায়ের লোকে পেল সাহস, সবাই মিলে জোট বাঁধে, ছুটে এসে ঘেরাও করে ডাকাতদের ফেলে ফাঁদে। যেই যুবকটি সাহস করে বাঁচিয়ে দিল গ্রামটা, বলতে পারো সেই যুবকের অরিজিনাল নামটা? ধন্যবাদ সবাই। কিভাবে লালন করি আমাদের সামগ্রিক চৈতন্য, কাজে কর্মে, ভাবনা চিন্তায় জিয়া রহমান আছেন। কি করে সেটি আমাদের বুঝতে হবে। কেননা এত বছর আগে তিনি নিহত হয়েছেন, তারপরেও আমরা কেন তাকে মনে করি, সেটাই হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরই আমাদের মূল লক্ষ্য। শহীদ জিয়া গণতন্ত্রের প্রথম মুক্তিদাতা, এই কথা বলেছি আমি কেন? প্রথমত মুক্তিযুদ্ধের জন্যে, স্বাধীনতার জন্যে তিনি যে ঘোষণা দিয়েছিলেন, সেটির প্রথম লক্ষ্য ছিল আমাদের গণতন্ত্র উদ্ধার এবং দেশের স্বাধীনতা একই সঙ্গে একইভাবে আমরা লালন করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা আমি জানি, বিশ্বাস করি এবং ধারণ করি। শেখ মুজিব দেশে যে শাসন চালু করেছিলেন,
সেই শ্বাসরুদ্ধকর শাসন থেকে গণতন্ত্রকে মুক্ত করেন জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষক মেজর জিয়া পরবর্তীকালে জেনারেল জিয়ার হাতে রাষ্ট্র ক্ষমতায় এলে তিনি বহুদলীয় গণতন্ত্রের সূচিমুখ খুলে দেন। তাই তাকে গণতন্ত্রের প্রথম মুক্তিদাতা বলেছি। 19 জানুয়ারি 2026 তার 90তম জন্মদিন। তাকে জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই জাতির পক্ষ থেকে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, রাষ্ট্রবিজ্ঞানী। কবি আব্দুল হাই শিকদার, সম্পাদক যুগান্তর এবং আমাদের মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা। রেজাবুদ্দৌলা চৌধুরী, সভাপতি, জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সুযোগ এবং বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সিংহাসনে ছিল বিএনপি। তাদের হাত ধরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিতাড়িত হন শেখ হাসিনা। হাসিনা উত্তর বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা হচ্ছে দীর্ঘমেয়াদে যেন সত্যিকার অর্থে গণতন্ত্র মুক্ত প্রতিষ্ঠা পায় জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ 13তম জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে বিএনপি যেন ক্ষমতায় গিয়ে সংবিধানের নাজুক অধ্যায়গুলো গণতন্ত্রের শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে পারে, সেই রকম সংস্কার করে। আমরা চাই গণভোটে জয়যুক্ত। বেঁচে থাকার লড়াই চলে বন্যা খরার রোতে, সোনার চেয়ে খাঁটি মাটি, সোনার চেয়ে খাঁটি, সবুজ শ্যামল তৃণলতা করা পরিপাটি। গাছে ডালে পাখি ডাকে, ময়ূর পেখম মেলে, নদীর জলে জাল পেতে রয়, মাছ ধরিতে জেলে। দেশটাই আমার, দেশটা তোমার, সবাই ভালোবাসি, দেশের প্রেমে প্রয়োজনে গলায় পড়ি ফাঁসি। সবাইকে ধন্যবাদ। সাংস্কৃতিক, সাহিত্যিক এবং একই সাথে রাজনৈতিক অনুশীলন এর ব্যক্তিত্ব জনাব আবুল কাশেম হায়দার, এই সভার সভাপতি। আছেন অনেক বিজ্ঞজন, নাম বলতে অনেক দেরি হয়ে যাবে বলে না হয় না, আমি বললাম তারা নিজেরা নিজেদের কর্মের মাধ্যমে মহান অনেক খ্যাতিমান। জিয়াউর রহমান বাংলাদেশ জাতি রাষ্ট্রের একজন ত্রাণকর্তা। এখানে আপনারা খেয়াল করেছেন যে জিয়াউর রহমানের গণতান্ত্রিক মানুষটি আমাদের কাছে আজকে এই মুহূর্তে অতীত বিষয়, উপযুক্ত বিষয়। গণতন্ত্র বলতে আমরা সবাই বুঝি সেই চিরায়ত আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা, ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সে কথাগুলো আমরা জানি। এই জানাটার মধ্য দিয়ে একটা রাজনৈতিক ব্যবস্থা, সেটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম হোক অথবা পার্লামেন্টারি সিস্টেম হোক, আমরা মেনে নেই। আমরা একটি গণতান্ত্রিক প্রথা পদ্ধতি অনুশীলন অনুকরণের মধ্যে দিয়ে অগ্রসর হই। এর সাথে সাথে একটি গণতন্ত্রের জন্য একটি অপরিহার্য বিষয় হচ্ছে, গণতন্ত্রের একটি অপরিহার্য অনুষঙ্গ হচ্ছে এ ওয়ে অফ লাইফ। গণতন্ত্র শুধুমাত্র একটি শাসন ব্যবস্থাই নয়, গণতন্ত্র হচ্ছে একটি জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা আপনার চলা ফেরা, কথাবার্তা, আচার আচরণ, প্রথা পদ্ধতি
আপনার কাজকর্ম কৌশল সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এখন আপনি গণতন্ত্রের ভান করতে পারেন, গ্রিক ওই ডেমাগগ হতে পারেন। আমি বললাম গাড়ির চাকা ঘুরবে না, ঘুরলো না। আপনি এভাবে নিজের একত্বের নেতৃত্বের বাহামা প্রকাশ করতে পারেন, কিন্তু যখন জীবনাচারে গণতন্ত্রের কথা আসবে তখনই আসল পরীক্ষাটি হয়ে যাবে। তিনি নাকি গণতন্ত্রের জন্য 23 বছর সংগ্রাম করেছেন, কিন্তু যখন এই দেশে গণতন্ত্রের অভিভাবক হিসাবে তাকে আমরা পেলাম তখন আমরা ওই কথা শুনলাম। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বললেন, কোথায় সিরাজ শিকদার? তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, চাকমাদের ওই যে পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে বললেন তোমরা বাঙালি হয়ে যাও, অথচ তিনি নাকি বাংলা ভাষার জন্য সংগ্রাম করেছেন, এই জাতির স্বাধিকারের জন্য সংগ্রাম করেছেন পাকিস্তানি আদা উপনিবেশের বিরুদ্ধে। এই দুটো বিষয় আজকের এই নিবন্ধকারে মানে রচনায় চমৎকার ভাবে ফুটে উঠেছে। তিনি সাহিত্যিক, তিনি কবি, তিনি রাজনীতিক নন, কিন্তু আমার কাছে ভালো লেগেছে যে সাহিত্যের ভাষায় এই জন্য গদ্য কবিতার মতো তিনি জিয়াউর রহমানের জীবনকে, এই জিয়াউর রহমানের দৈবতাকে, জিয়াউর রহমানের অর্জনকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। জিয়াউর রহমান যে কথা বললেন আপনি, যে আমরা এসপি হান্টিংটন বা আরো অনেক রাষ্ট্র চিন্তাবিদ যারা মিলিটারি পলিটিক্স সম্পর্কে চিন্তা করেন তাদের কথা জানি, তারা কোন সামরিক শাসককে গণতন্ত্রের লেবাসে অভিহিত করেননি। কিন্তু এটা একমাত্র এক্সাম্পল, একটা আমি এভাবে বলি যে এটা একটি আব্দুল শিকদার আছেন বাংলা সাহিত্যের একজন দিকপাল, তিনি জানেন যে এটা একটা নিপাতনে সিদ্ধ ঘটনা। সেনাবাহিনীর মানুষ জিয়াউর রহমান, তিনি কমান্ড দিতে এবং কমান্ড শুনতে অভ্যস্ত, কিন্তু তার মধ্যে যে গণতন্ত্রের অনুশীলন, গণতন্ত্রের অনুকরণ, গণতন্ত্রের সহনশীলতা যেটা তিনি অনুসরণ করেছেন, শুধুমাত্র অনুসরণ করে প্রতিষ্ঠিত করেছেন, সেটা আমাদেরকে অবাক করে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা এভাবে বলি, ন্যাশন বিল্ডিং এবং স্টেট বিল্ডিং, এই দুটো কাজ হচ্ছে স্টেটের। আমরা যদি বলি যে এই দালানটা অনেক বড়, এই দালানটার মধ্যে যদি কোনো কার্যক্রম না থাকে, একটা স্কুল বা একটা ইউনিভার্সিটি খুবই সুরম্য প্রাসাদ, কিন্তু সেখানে লেখাপড়া হয় না, সেখানে কারিকুলাম নাই, সেখানে শিক্ষক নেই, ছাত্র নেই, তাহলে পরে তো সেটা এই শুধুমাত্র দালান কোঠাই থেকে যাবে। বাংলাদেশ যাতে ওই বিদ্যা শিক্ষা এবং দালান কোঠায় পরিপূর্ণ হয়ে যেতে পারে সেটাও তিনি করছেন, এটাকে আমরা বলি স্টেট বিল্ডিং। বাংলাদেশে একমাত্র জিয়াউর রহমানই, অনেক সময় এই ভক্ত অতি ভক্ত অনেক কথা আমরা মানে আসে, কিন্তু আসলে এটাই নিরেট সত্য কথা। বাংলাদেশের জাতি রাষ্ট্রের মধ্যে একমাত্র জিয়াউর রহমানই বাংলাদেশ রাষ্ট্রকে রাষ্ট্র করার জন্য এদেশের প্রতিটি মানুষকে আন্দোলনের মধ্য দিয়ে, তার বিচারণের মধ্য দিয়ে, তার কার্যক্রমের মাধ্যমে এই রাষ্ট্রকে রাষ্ট্রে পরিণত করেছেন। অর্থাৎ অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, জাতীয় ঐক্য সবকিছুই করে তুলেছেন এবং আমাদের নিবন্ধকার যথার্থভাবেই সেই সব বিষয় এখানে নিয়ে এসছে। আমরা জাতীয়তাবাদ থেকে যদি একটা নদীর বহতার মতো মনে করি, তাহলে পরে 1971, 1975, 7ই নভেম্বর, আমাদের 2090 এবং 2024 এক একটা বাক অতিক্রম করে আমরা এই মোহনায় উপনীত হয়েছি। আজকে আমরা 2024 সাল পরবর্তী একটি অভ্যুত্থানের পরবর্তী অধ্যায় প্রকাশ করছি এবং সেখানেও আমরা ওই জিয়াউর রহমানের আদর্শের ধারায় একটি তৃতীয় মত, একটি মধ্য ধারার বিকাশ লক্ষ্য করছি এবং সেটি হচ্ছে জিয়াউর রহমানের
পরিণত হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ সমৃদ্ধ হয়ে পৃথিবীর বুকে জিয়াউর রহমানের মতোই আবার মাথা তুলে দাঁড়াবে। আল্লাহ আমাদের সমাজচিন্ত গবেষক আবুল হাসান হায়দার ভাই এবং মঞ্চে উপবিষ্ট বক্তা হিন্দু সবাইকে সালাম জানিয়ে কথা একটাই, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে। শহীদ প্রেসিডেন্টের চরিত্র সম্পর্কিত যে সমস্ত আলোচনা আছে, লেখা আছে, বই আছে এবং আরো যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তক, এখানে আব্দুল হাই শিকদার, তিনি গবেষক, নজরুল গবেষক, কিন্তু তিনি সমাজ গবেষক এবং রাজনৈতিক গবেষক। আমি তাকে অনুরোধ করব যে এইরকম একটি বই বের করা যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন এবং চরিত্র সঠিকভাবে উত্থাপন করে আমাদেরকে উজ্জীবিত করবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের মনে রাখার ব্যবস্থা করবে, এই বলে আমি শেষ করছি। নিয়ে বলবো চিন্তা করছিলাম, আজকের যে শিরোনাম, এই শিরোনামটি যথার্থ। আপনারা একটা কথা মনে রাখুন, আপনারা অনেকের বয়স আমাদের সম্বন্ধে নয়, ছোট অনেকে ছোট অনেকে দেখেন নাই। 70 সালে আমাদেরকে গণতন্ত্রের কথা শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে সমস্ত ভোটগুলো নেওয়ার পরে এলো ত্রাণকর্তা। ভাবতে লাগলাম ত্রাণকর্তা, গণতন্ত্রের রক্ষা কবচ। আসার পরে যখন ক্ষমতায় এলেন 72 সালে, শুরু হলো তার আসল চরিত্রের রূপ দেখানো। প্রথম হত্যা হলো এই দেশের রাজনৈতিক হত্যা সিরিয়া শিকদারের মাধ্যমে। তারপরে কেউ তার বিরুদ্ধে কোনো কথা বললে লাল ঘোড়ার দাবড়িয়ে দিবে, একটা শব্দ সবসময় ছিল, পার্লামেন্টে বলছে, এটা আমাদের লাল ঘোড়ার দাবড়িয়ে দেবে। এই যে একটা হুঙ্কার দিয়ে, এটা হুঙ্কার বলে গণতন্ত্র সৃষ্টি করলো সে শেখ মুজিবুর রহমান। এটা সত্য কথা বলছি আমি, আপনারা অনেকেই জানেন না, অনেকে বয়স ছোট, জন্ম হয়নি, কিন্তু যারা আমাদের সমবয়সী আছেন তার প্রত্যেকে জানেন এই কথাগুলা। এলো 75 সাল, আল্লাহর হুকুম, যা কিছু ঘটেছে সবই আল্লাহ করে, সে কথা স্বীকার করার পরে 75 সালের 7 নভেম্বর এলো আমাদের ত্রাণকর্তা জিয়াউর রহমান। তিনি আসতে চান নাই, তাকে ঐক্যের প্রতীক হিসাবে এখানে আনা হয়েছে। উনি এসে যে জিনিসটা করলেন, তিনি ভাবতে শুরু করলেন নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন, নতুন গণতন্ত্র, পুরো দেশকে এক করে দেখা। যে বিভাজন সৃষ্টি করেছিল শেখ মুজিব 74 সালে, 72 সালে যেটা করেছিল না 72 সালে, যে পাহাড়ি বাঙালি অনেক জাতি আছে, সবাইকে বলে গিয়ে তোরা বাঙালি হয়ে যা। আরে ভাই, আমি কি জোর করে পারবো নাকি? এটা এখানে মগ, চাকমা, বিভিন্ন জাতি আছে, জাতিগোষ্ঠী, আমি হিন্দুকে মুসলমান বানাতে পারবো জোর করে? এটা কোনো ধর্মে বলে? কিন্তু তিনি বলেছিলেন বাঙালি হয়ে যা। সেখান থেকে তো পাহাড়ের যুদ্ধ শুরু, সেই যুদ্ধ আজও নামেনি, সেই যুদ্ধ এখন চলছে, চলমান আছে। সেটা এই চিন্তাটা করেছেন প্রথম জিয়াউর রহমান। আমার মাথায় ঢুকে না, একটা সামরিক বাহিনীর লোক কি করে এত উন্নত চিন্তা করতে পারে। যারা গণতন্ত্রের জন্য উনি উন্নত চিন্তা করেছেন, তেমনি জাতীয়তাবোধকে একত্র করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদ প্রচার করেছিলেন, যেটা আজকে সবচেয়ে পপুলার তন্ত্র হলো জাতীয়তাবাদী। এই বাস্তবতা বুঝতে পেরেছে এদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় আমাদের বর্তমানে বাংলাদেশে একটি নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত প্রেক্ষাপট তৈরি করেছেন। সেই প্রেক্ষাপটে আমাদের দেশে আবার দেশের মানুষ অপেক্ষায় আছে জিয়া পরিবারের দিকে তাকিয়ে। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর যিনি নির্বাসনে ছিলেন, এদেশে আসতে পারেন নাই,
ভাইকে হারিয়েছেন, মাকে শেষ মুহূর্ত হলেও আল্লাহ তাআলা দেখার তৌফিক দিয়েছেন, মাটি দেওয়ার তৌফিক দিয়েছেন। উনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের মানুষ আবার হাত ছেড়ে অপেক্ষায় আছেন, নির্বাচন হবে, আবার এদেশের মানুষ এই জিয়া পরিবার হাতেই গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব অর্পণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে ব্যবসায়িক দিক দিয়ে সফল করেছেন। এখন উনি এই মুক্ত চিন্তা নামে একটি সংগঠন করেছেন, যার মাধ্যমে বাংলাদেশে জিয়া পরিবারের যে অবদান সেই সব বিষয় নিয়ে সেমিনার করতেছেন, বিভিন্ন বিষয়ে উনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে আমরা ওনার সহযোদ্ধা হিসেবে আছি। আজকের বিষয় যেটা, গণতন্ত্রের প্রথম মুক্তিদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আসলে বাংলাদেশ 1971-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতা লাভ করার পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশে সরকার চলতেছে, দেশ শাসন করতেছে, মুহূর্তের মধ্যে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে ধরেছিল। প্রথমেই বাংলাদেশের 4টি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র রেখে বাকি সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক দল হিসেবে সবাইকে বন্ধ করে দিয়ে বাকশাল গঠন করা হয়েছিল। এই অবস্থায় এদেশের জনগণ বাংলাদেশের মুক্তির প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল। আর সেই মুক্তির দূত হিসাবে আবির্ভাব ঘটেছিল 7ই নভেম্বরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ওনার আবির্ভাব হয়েছে। এরপরে উনি পর্যায়ক্রমে দেশের প্রধান সামরিক আইন প্রশাসক, দেশের অস্থায়ী রাষ্ট্রপতি, এরপরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল গঠন করলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নিজে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করার পরে যেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মানুষ ওই সময় একবার বিতাড়িত করেছিল, সেই আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সমস্ত রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অনুমতি দিয়ে উনি বাংলাদেশে একটি নির্বাচন প্রক্রিয়া আনলেন। 1979 সালে উনি নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসলেন। এই যে গণতন্ত্রের মুক্তিদাতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবির্ভাব হলেন, বাংলাদেশে তখন থেকেই গণতন্ত্র শুরু হয়েছে। এর পূর্বে আসলে গণতন্ত্র ছিল না। এরপরে আবার গণতন্ত্রের টুটি চেপে ধরেছিল স্বৈরাচাররা। জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয়েছে, আবার স্বৈরাচাররা টুটি ধরেছে গণতন্ত্রের, আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের দায়িত্ব পড়েছে এই গণতন্ত্রকে আবার মুক্তি দেওয়ার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার আবির্ভাব হলেন গণতন্ত্রের মাতা হিসাবে। আজকে সারা বাংলাদেশের মানুষ মাদার অফ ডেমোক্রেসি বলেন, সারা বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ঐক্যের প্রতীক বলেন। সেটা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারেরই অংশ। আবার সময় চলে এসেছে, গত 5ই আগস্টের পরে বাংলাদেশে আবার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের দিকে মানুষ তাকিয়ে আছে। যখন সেই আমাদের যেই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার পর একমাত্র বিএনপি রাজনৈতিক দল যে সর্বপ্রথম বলেছে এদেশে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া উচিত, তখন অনেকে এটাকে নিয়ে বিদ্রুপ করেছে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি, বাংলাদেশের গণতন্ত্র বিরোধী শক্তি, যারা অন্য পথে ক্ষমতায় যেতে চায়, তারা এটাকে বিদ্রুপ করেছে, ব্যঙ্গাত্মক রূপে কথা স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছেন। তো সে আমাদের এই সকলের প্রিয় শহীদ জিয়া, উনি ধীরে ধীরে গণতন্ত্রের দিকে আগাতে থাকলেন। সকল রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রে চর্চা করার জন্য সুযোগ দিলেন, যার জন্য বলা হয় উনি গণতন্ত্রের সৃষ্টি করেছেন। অর্থাৎ কি বলবো, এটাকে গানটা আসতেছে না, যাই হোক, গণতন্ত্র উনি সকল রাজনৈতিক দলকে গণতন্ত্রের সুযোগ দিলেন এবং মানুষের গণতন্ত্রের কিন্তু সাথে একটা প্রশ্ন আছে যে মানুষ কিন্তু শান্তিতে বসবাস করতে হবে, তাকে
খাদ্যের নাগালে যেতে হবে, সে তার কাছে খাদ্য আসবে, কিংবা উনি সহজে খাদ্যের কাছে যাইতে পারবেন। শহীদ জিয়া 19 দফা উনি প্রকাশ করলেন, উনার চিন্তার থেকে আসলো 19টি দফা। এর পঞ্চম এবং ষষ্ঠ দফাই ছিল কিন্তু খাদ্য, কৃষি এবং খাদ্য। পঞ্চম দফা ছিল কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং তার জন্য উনি যা যা করার তা করেছেন। এবং দেশনেত্রী এবং খালেদা জিয়া আজকে সেমিনারে যে প্রথম মুক্তিদাতা, আসলে আমি শহীদ জিয়ার অনেক বিশেষণ শুনেছি, কিন্তু আজকের এই বিশেষণটি অত্যন্ত চমকপ্রদ আমার কাছে লেগেছে। কারণ উনি অনেক কিছুই করেছেন, এই করেছেন সেই করেছেন, সবই ভালো, কিন্তু আমাদের এই সমাজে যে গণতন্ত্র প্রথম উনি সৃষ্টি করেছেন, দান করেছেন, এই কথাটির উপর আজকে আসলে আলোচনা। তো এই আলোচনা সময় সংক্ষিপ্ত, আমি এটুকুই বলবো যে আমার জন্মের পর প্রথম যে আমি কথা বলতে শিখেছি বা কথা শুনেছি, তখনই আমি জানতে পারি যে আমার দেশের প্রধান যিনি প্রেসিডেন্ট আইয়ুব খান, উনি আসলে স্বৈরতান্ত্রিক। পরে এর পিছনেই দেখলাম উনি মৌলিক গণতন্ত্র নাম দিয়ে 64 সনে একটা নির্বাচন করলেন। গণতন্ত্র, উনার গণতন্ত্র আমরা সবাই জানি। পরবর্তীতে 24শে জানুয়ারি 1969 সনে আমি রাজনীতি বোঝা শুরু করি, শিখি। ওই দিন আসলে একটা ইম্পর্টেন্ট দিন ছিল আমাদের গণতন্ত্রের সৃষ্টি। তো পরবর্তীতে শেখ মুজিবের নির্দেশে তার যে স্লোগান, এগুলোর পিছনে অনেক দৌড়াদৌড়ি করছি, ভাবছি যে দেশটা গণতন্ত্রে ভরপুর হয়ে যাবে এবং আমাদের দেশ অর্থনৈতিক খাদ্য বস্তু এগুলির দাম কমে আসবে, নাগালের ভিতরে আসবে। এই সমস্ত বড় বড় কথা ছিল, দৌড়াদৌড়ি করেছি। 70 সনে 7ই ডিসেম্বর জাতীয় নির্বাচন হয় এবং 17ই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়। নির্বাচনে বিপুল বিজয় হয়েছে, এটা আমরা দেখতে পেরেছি। পরবর্তীতে উনি যখন রাষ্ট্রের ভাগ ওনার হাতে নিলেন, তখনই শুরু হয়ে যায় জিনিসপত্রের দাম ক্রমে বাড়তে থাকে, আর দেশে অরাজকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেতে থাকে এবং শেষে দেখা যায় যে আমাদের খাদ্য দ্রব্যের এমন প্রকোপ, অবাধ দুর্ভিক্ষ দেখা যায়। 74-75-এর দিকে আমরা দেখেছি যে না খেয়ে প্রচুর মানুষ মারা যায়। আপনি বাংলাদেশ জাতি হয়ে ওঠার জন্য যে সেন্টিমেন্টগুলো কাজ করে, একটি জাতি তো আসলে জাতি একইভাবে হয় না, কোন ফয়া কোন, আলাদিনের চারাকে ঘষা দিলেন একটা জাতি হয়ে গেল, এরকম না। দীর্ঘ হাজার বছর ধরে বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ হয়েছে, অনেক বাঁক অতিক্রম করেছে, অবশেষে 1971 সালে এই জাতির অস্তিত্ব অর্জন করেছে। হচ্ছে আপনি বিগত সরকারের শেষ সময় 5ই আগস্ট যখন আমাদের এদেশের প্রধানমন্ত্রী আমাদের সকল মান সম্মান এবং এদেশের অস্তিত্বকে বিলীন করে পালিয়ে যান, সেদিন কিন্তু আপনি জনতার উদ্দেশ্যে দেশবাসী, শুধু বিএনপির মানুষের কাছে না, একটা দাবি করেছিলেন। সেই দাবিটা ছিল, দ্য জয় অফ ভিক্টরি ইজ ম্যাগনিফাইড when the defeated are saved। আপনাদের মনে আছে কিনা? একজন বিজয়ীর সবচেয়ে বড় আনন্দ তখনই পরাজিত তার কাছে নিরাপদ থাকে। এটাই হচ্ছে জিয়াউর রহমানের পরিবার, এটাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, এটাই হচ্ছে স্বপ্নের বাংলাদেশ। আমি বিশ্বাস করি আমরা এরকম একজন নেতা চাই এখন। উই নিড এ লিডার উইথ দ্য সেম ক্যারেক্টার ট্রেট। এই সময় যদি কোনো ধরনের ফ্ল্যাটারিং, কোনো ধরনের অন্যায় সুবিধা নেওয়ার জন্য, অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে এই জিয়ার পরিবারে আমাদের কাছে যে আশীর্বাদ হিসাবে যিনি আছেন,
তাকে বিভ্রান্ত করেন, মনে রাখবেন এর চাইতে খারাপ কাজ আর কিছু হতে পারে না। সদ্গুণ চর্চার সেরা উদাহরণ হবে ওনার সবচেয়ে কাছের মানুষগুলো হবে সবচেয়ে নিরহংকার এবং নির্লোভ, তবেই বাংলাদেশ লক্ষ্যে পৌঁছাবে। জিয়াউর রহমান এমন একটা চরিত্র ছিল যে কোনো ধরনের ফ্ল্যাটারিং, কোনো ধরনের বিভ্রান্তি তাকে স্পর্শ করতে পারেনি। বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতেন, প্রচুর খাবার দাবার তৈরি করে ওনাকে খাওয়ানোর চেষ্টা করা হতো। উনি ধমক দিয়ে বলতেন এই টাকা কার, তখন বলতো তার 2খানা রুটি খেতেন। এরকম একজন সৎ মানুষ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ এই জাতির জন্য। অ্যারিস্টটলের কথা বলে শেষ করে দেই। অ্যারিস্টটল দুটো ভার্চুর কথা বলেছেন, একটা হলো ইন্টেলেকচুয়াল ভার্চু আর একটা হলো মোরাল ভার্চু। ইন্টেলেকচুয়াল ভার্চু মানে হচ্ছে টু নো হাউ টু রান এ ল্যাব মেশিন অর এ কম্পিউটার, and it can be achieved through training. But moral virtue is entirely different. That can be achieved through habitual behavior. If you want to be honest, you have to practice it. And you want to be honest, then you need a heroic character to follow. Ziaur Rahman himself is a heroic character for you and all Bangladeshi. Thank you very much. কলমের কাছে অঙ্গীকারবদ্ধই ছিলেন। তাজউদ্দিন সাহেব ব্যারিস্টার আমিরুল ইসলামের মুক্তিযুদ্ধের স্মৃতিতে, আনিসুজ্জামানের আমার 71, তারপর ভারতীয় কূটনীতিক জেএন দীক্ষিত, এদের লেখা পড়ে দেখলাম বহুশী প্রশংসা করেছেন জিয়াউর রহমানের। এরা তো জাতীয়তাবাদের সমর্থক বা অন্য কেউ না। ফলে আমাদের এটাও মানতে হবে, পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় ফোর্ট উইলিয়াম মিউজিয়ামে যখন একটি ছবি দেখা যায় জিয়াউর রহমানের, তখন ধরে নিতে হবে যাকে আর বাদ দেওয়া যায় না তিনি হচ্ছেন জিয়াউর রহমান, যে কোনো বিবেচনায়। ফলে শত্রু মিত্র সকলের কাছে এদেশের স্বাধীনতা অর্জন করার, একটা আত্মপরিচয় দেওয়ার পরিস্থিতি তৈরি করার মহান কাজটি যে মানুষ সম্পন্ন করেছেন, তার 90তম এই জন্মদিনে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করব, এটাই স্বাভাবিক। একই সঙ্গে আমি আরেকটি বিষয়ে খুব গুরুত্বের সাথে বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে তার চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে অসাধারণ ধৈর্য এবং ক্ষিপ্রতা। এই দুটো বৈপরীত্য ওনার মধ্যে ছিল। যখন যেটা করা প্রয়োজন তিনি নির্দেশ প্রদান করতেন এবং নির্দেশ পালন করার জন্য খুবই উপযুক্ত একটা মানুষ ছিলেন। একই সঙ্গে এই কঠোর মানুষটার ভিতর ছিল চরম ধৈর্য। শফিউল্লাহ সাহেব আমার এক বক্তা এর আগে উল্লেখ করে গেছেন, একই ব্যাচে কমিশন পাওয়া জিয়াউর রহমান সিনিয়র ছিলেন, ওনাকে কিন্তু সেনা প্রধান করা হয়নি। একবার নয়, দুইবার 6 বছর বঞ্চিত করেছে। কু পাল্টা কুয়ের জন্য বিখ্যাত যে বাংলাদেশ, সে বাংলাদেশে জিয়াউর রহমান টু শব্দটি করেন। বার্লিনে তাকে রাষ্ট্রদূত বানিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তিনি কিন্তু বলেছেন, আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার কাজেই সন্তুষ্ট আছি। অনেক কষ্ট করে অনুরোধ করে সকল ষড়যন্ত্রের বিপরীতে নিজের পেশায় লিপ্ত ছিলেন তিনি, কোনো কুতে যাননি। আমরা যেটা দেখেছি 75-এ একটার পর একটা হয়েছে। ফলে এরকম একটা মানুষ, একটা হিরোইক ক্যারেক্টার। আমি যেটা বলে এখন সত্যিই শেষ করব, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি জিয়াউর রহমানের এই আদর্শে অনুপ্রাণিত হয়েছেন বেগম খালেদা জিয়া। আজকে অন্য একটা অনুষ্ঠানে আলোচনা করেছি প্রায় 30 মিনিট, আবেগে আপ্লুত হয়ে গেছি। বেগম খালেদা জিয়া কি মানুষ, আজকের আলোচনায় সেটার সুযোগ নেই। তবে সেখান থেকে আরেকটু দূরত্ব অতিক্রম করে বলতে চাই, পিতা পুত্রের বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা মনে করি, সেই জায়গাটি হচ্ছে, অবশ্যই আরো অন্য জায়গা আছে, সেই জায়গাটি হচ্ছে তিনি যেন এই মৃত্যুর পর, আমরা জানি মানুষ হিসাবে প্রত্যেকেই তার দৃশ্যমান কাজ যেগুলো আছে সেই কাজগুলোর প্রশংসা, তিনি কি কি কাজ করেছেন ভালোগুলোকে উল্লেখ করার আমাদের স্বভাবের মধ্যে আছে। কিন্তু আমি নিজেই তো আমার অজানা অন্যায়গুলো, দোষগুলো, আমার পাপগুলো সম্পর্কে সম্পূর্ণ সচেতন নই। ফলে মানুষ হিসাবে তার যদি কোনো সীমাবদ্ধতা থাকে, আজকের আয়োজনে যদি স্রষ্টার কাছে কোনো মানুষের হাত অত্যন্ত গ্রহণযোগ্য থাকে, তার দোয়ায় তিনি যেন বেহেশত নসিব হয়, তার এই দোয়াটা তার জন্য আজকের আয়োজনে সবচেয়ে বেশি জরুরি। আমরা কেউ না কেউ, আমরা কেউ থাকবো না, আমরা একদিন চলে যেতেই হবে।
এই চলে যাওয়ার পর আমাদের এই ইতিহাস যা আছে সেই তালিকা রাখবার জন্য স্রষ্টার পক্ষ থেকে ব্যবস্থা আছে, কিন্তু যে ভুল ত্রুটিগুলো আছে তা ক্ষমা করবার জন্য যে মানুষগুলোকে রেখে যায়, যে সন্তানদের রেখে যায়, যে সমর্থকদের রেখে যায়, তাদের সদিচ্ছা এবং ইতিবাচক মন্তব্য এবং দোয়াই কিন্তু সবচাইতে বেশি কাজ করে। আমি বিশ্বাস করি আজকের আয়োজনে আপনারা সকলে মিলে সেই জায়গাটিতে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে বলে আমি শেষ করব, আর দুটো ভালো লেগে যায়, ভুলে যাই নিজের শরীরটা একটু খারাপ, কারণ এটাও একটা সদ্গুণ চর্চা বোধ হয়। ভালো মানুষ সম্পর্কে আলোচনা করাটাও সদ্গুণ চর্চা, এটা আমি ধারণা করি এবং শরীরে অনুভবও করছি, আমি ভালো ফিল করছি একজন ভালো মানুষকে নিয়ে কথা বলছি। দেখুন, আমরা দেখেছি মার্কাস পান্ডার সঙ্গে একবার একটা ইন্টারভিউতে জিয়াউর রহমান সম্পর্কে ওনাকে প্রশ্ন করা হয়েছিল। তো প্রশ্নের একটা জবাব উনি বলছে, আমাদের আস্থা রাখতে হবে নিজেদের উপর, বিদেশবাদের উপর নয়। জাতীয়তাবাদী এই যে বাংলাদেশ পন্থা জাতীয়তাবাদের যেটা, এটা কিন্তু নতুন নয়, এটা জিয়াউর রহমানের ওই মার্কাস পান্ডার সেই সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন নিজের উপর ভর করে চলতে হবে। এই যে জাতীয়তাবাদের এত সুন্দর দার্শনিক যে ভিত্তি, এই রচনা প্রধান রচয়িতাই হচ্ছে আসলে জিয়াউর রহমান। ফলে আজকে তার জন্য তো আমরা দোয়া করব, এটাই হচ্ছে আমাদের আয়োজনের সবচেয়ে মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি, যেহেতু আমাকে বলার অনুমতি দিয়েছেন আরেকজন আলোচক। দেখুন, স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে অনেক বিষয় আছে, এগুলো অনেকেই কথা বলেন, এটা বলতে চাই না। তবে যাদের আমাদের তরুণ প্রজন্মের যাদের কোনো সন্দেহ আছে তাদের জন্য একটা কথা বলি, তিনি যে সৈনিকদের সামনে ছিলেন, তিনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন 26 তারিখ, তার যে ট্রুপ ছিল তাদের সামনে দিয়েছেন 26 তারিখ। 27 তারিখে তিনি রেডিওতে বলেছেন। এই সত্যটা আড়াল করার অনেক চেষ্টা করা হয়েছে, কোনোদিন আড়াল হয়নি। কিন্তু আমরা যারা এই চেতনা ধারণ করি, এই তথ্যটা কিন্তু আমাদের মধ্যে সঠিকভাবে থাকা উচিত। প্রথমত ওনার সৈনিকদের সামনে ঘোষণা, পরবর্তীতে রেডিওতে আসা, ফলে 26-27 তারিখের এই বিতর্কটাকে সহজ করে মানুষের মাঝে উপস্থাপন করা খুব জরুরি। দেখুন, স্বাধীনতা এই যুদ্ধে তার অবদান, স্বাধীনতার ঘোষণা, এইসব নিয়ে নিন্দুকরাও কিন্তু তাকে অপছন্দ করতেন না, এটা কিন্তু সত্য। ইতিহাস বিকৃত করেছে ক্ষমতা প্রলম্বিত করার জন্য কিছু মানুষ, কিন্তু যারা কলম নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়টার কারণে এই মানুষটা এবং তার তৈরি করা দলটা এত প্রিয় মানুষের কাছে, আমার বিবেচনায় সেটা হচ্ছে তার ব্যক্তিগত ভাবমূর্তি। ভাসানী মঞ্চ একটা বক্তব্য দিয়েছে, জানি না কতটা নির্ভরযোগ্য। তিনি বলেছেন, এতটা নির্লোভ এবং স্বজনপ্রীতি মুক্ত, দুর্নীতিমুক্ত রাষ্ট্রপ্রধান তিনি আর কোনোদিন দেখেননি। এটা মাওলানা ভাসানীর বক্তব্য। আমি জানি না কতটা নির্ভরযোগ্য, ভাসানী মঞ্চ এই জিনিসটি দাবি করছে। একই সঙ্গে বেগম খালেদা জিয়া, যিনি সকলের কাছে প্রিয়, যিনি মহাকাল হয়ে আছেন, যিনি আমাদের কাছ থেকে আর কোনোদিন বিদায় হবেন না, শুধু শারীরিক বিদায় ছাড়া, তিনি যখন তার বক্তব্যে বলেছিলেন যে জিয়াউর রহমান তার সন্তানদের অতিরিক্ত খরচ করা, সংসারে অপব্যয় করা এসব পছন্দ করতেন না, এটা আসলে বিশেষ কারণে নয়। উপার্জনে ছিল 3 থেকে 4,500 টাকা বেতন, 150 টাকা তিনি রিলিফ ফান্ডে দিতেন রাষ্ট্রপতি, বাকি টাকা দিয়ে সংসার চালাতেন, নিজের প্যান্টগুলো কেটে তারেক আর কোকোকে পড়াতেন। এরকম একটি পরিবার, যেই পরিবারে একজন রাষ্ট্রপ্রধান, যেই পরিবারে একজন প্রধানমন্ত্রী, এরকম একটি তুলনাহীন বাংলাদেশের পরিবার এতটা চালচুলোহীন, তার একটা থাকবার জায়গা নেই। কেন আপনারা আসছেন জানেন? এই জন্য আপনারা এখানে বসে আছেন সব কাজ ফেলে, এই জন্য যে খালেদা জিয়াকে যখন বের করে দেওয়া হলো, ওনার কোনো জায়গা নেই। উনি বলে দেশে ছাড়া আমার কোনো বাইরে জায়গা নেই। আরে দেশেই তো আপনার জায়গা নেই,
দেখান না দোতলা কোন কয়টা বাড়ি আছে খালেদা জিয়ার, দেখান তো জিয়াউর রহমানের বাড়ি কোথায় আছে। এই দেশের মানুষের হৃদয় তার বাড়ি ছিল, এজন্যই আপনাদের হৃদয়ের টানে সবাই এখানে এসেছে। এটাই হচ্ছে জিয়াউর রহমান, এটাই হচ্ছে খালেদা জিয়া। এখানে প্রশংসা তোষামোদী করার বিষয় নয়, এখানে উপলব্ধির বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষার যে জায়গাটা, যেটা এই জাতির নেই, সেটা হচ্ছে সততার গল্প তথ্য হিসাবে গ্রহণ করে, নিজের চরিত্রে ধারণ করে না। আপনি প্রশ্ন করুন তো, আপনার যে উপার্জন সেটা কতটা হালাল? জিয়াউর রহমান বুকে হাত দিয়ে বলতে পারতো তার উপার্জন হালাল, সেই জন্য তার স্ত্রী তার দ্বারা প্রভাবিত হয়েছে, সেই জন্য তার সন্তান তার ছেঁড়া কাপড় দিয়ে তার পরিধান তৈরি করে ব্যবহার করতে বাধ্য হয়েছে। এরকম একটি পরিবারে বড় হওয়া মানুষগুলোর মধ্যে আমরা কি কি দেখতে পাই? এখন আপনারা দেখতে পাচ্ছেন 16-17 বছরের নিষ্পেষণ নির্যাতনের পর জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা। আমি আজকের এই আয়োজনে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে 3টি কারণে বিএনপি তৈরি করতে হয়েছে। তিনি একটি রাজনৈতিক দল তৈরি করলেন এবং এই দলটির 3টি কারণে আমার বিবেচনায় টিকে গেছে এবং এখনো আপনাদের সকল কাজ বাদ রেখে তার 90তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করা এবং দোয়া করার জন্য উপস্থিত হয়েছে। তার একটি হচ্ছে তার বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা হচ্ছে তার রাজনৈতিক দর্শন। এটা কেন গুরুত্বপূর্ণ হাজার কথা বলা যায়, তবে তার আমার ডায়েরি ভাব বুদবুদে পরিষ্কার করে বাংলাদেশি জাতীয়তাবাদের ইতিবাচক দিক কি সমালোচনা কিছু বিষয় করার পরেও একমত হয়েছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপি সময় অসময় আপনারা যারা পড়েছেন দেখবেন, সেখানে উল্লেখ করেছেন যে বাঙালি জাতীয়তাবাদের যে প্রয়োজনীয়তা সেটা স্বাধীনতা অর্জনের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। পরে জাতি গঠন করার জন্য যে সার্বজনীনতা দরকার ছিল সেটার অনুপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে বাঙালি হয়ে যাওয়ার জন্য আমরা হুঙ্কার দিয়েছি, একটু আগে আলোচনায় শুনেছেন। সেটা কিন্তু সমাধান নয়। জাতি, ধর্ম, বর্ণ, উপজাতি প্রত্যেকেই তার পরিচয়ে থাকবে, সকলকে একটি আমব্রেলা নিয়ে আসাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই হচ্ছে যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে, যে রাজনীতি তৈরি করবার জন্য এই দেশটি স্বাধীন হয়েছে, সেটার দার্শনিক ভিত্তি। জিয়াউর রহমান কিন্তু এই কাজটা করেছেন। এবং আহমেদ শরীফ একটা বিষয়ে সমালোচনা করেছেন তার লেখায়, যে তিনি বলেছিলেন যে তিনি বিসমিল্লাহির রহমানির রহিমকে কেন সংবিধানে সম্পৃক্ত করেছেন, এটা বোধহয় ঠিক হয়নি। আমি তার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। তার কারণ হচ্ছে আমার সঙ্গে আহমেদ সফাও একমত হবেন। আহমেদ সফার একটা কথা আছে যে ইসলামের সম্ভাবনা ও ঐতিহ্যের সাথে মিল নেই এমন দলের সম্ভাবনা এই দেশে নেই, পরিষ্কার কথা বলে দিয়েছে। ফলে আপনি দেখুন এদেশে অতি ডান এবং অতি বাম কেউ কিন্তু গ্রহণযোগ্য নয়। একটা সুবর্ণ মধ্যপথ, গোল্ডেন মিন হচ্ছে এই দেশের মানুষের মূল চেতনা এবং সেটাকে ধারণ করে যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু এই দেশের জনসংখ্যা যেই দলগুলোতে বেশি দেখবেন সমর্থন বেশি, সেই দলগুলোতে রয়েছে। যার কারণে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংযুক্ত করেছেন এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু তিনি এই দেশটাকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেননি। এবং একই সঙ্গে তার উত্তরসূরিরা এই কথাটা স্মরণ রেখে 31 দফার 16তম দফায় সুন্দর করে লিখছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই কথাগুলোর মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতি বুঝাতে চায় কি করে ধর্ম এবং নিরপেক্ষতার মধ্যে একটা নাইস ব্যালেন্স স্ট্রাইক করতে হয়। এটা শেখা যায় বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির দর্শনে। এবং রিকনসিলিয়েশনের যে জায়গাটি আছে সেটা আমাদের মানতে হবে। তাদেরকে তো আমরা মাটি চাপা দিতে পারি না, তাই না? জিয়াউর রহমান ডানপন্থীদের স্থান দিয়েছিলেন কেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনছেন কেন, তার সবচেয়ে বড় জবাব হচ্ছে জীবিত কোনো মানুষকে ট্রুথ এবং রিকনসিলিয়েশনের বাইরে অন্য কোনো পদ্ধতিতে মাটি চাপা দেওয়া যায় না। এটাকে জাতীয় ঐক্য বলে। এই যে জাতীয় ঐক্যের কথা শুনেন, এর অর্থ হচ্ছে এটা সবাইকে নিয়ে একসঙ্গে দেশ গঠন করা। তারপর
বাংলাদেশের আহ্বায়ক শ্রদ্ধেয় আবুল কাশেম হায়দার, মঞ্চে উপবিষ্ট রেজাবুদুল্লাহ চৌধুরী, সভাপতি জাতীয় সাহিত্য সংস্কৃতি প্রযোজক, আমাদের সকলের প্রিয় দৈনিক যুগান্তরের সম্পাদক অনল বর্ষী, তরুণ বক্তা বলবো কিনা জানি না, কবি আব্দুল ভাই শিকদার, চিরতরুণ বক্তা, মঞ্চের সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় আজকের এই আয়োজনে অংশগ্রহণকারী অংশীজন এবং যারা শুনছেন। আমি শারীরিকভাবে খুব সুস্থ নই, কিন্তু যে মানুষটা নিয়ে কথা হবে, যার 90তম জন্মবার্ষিকীতে কথা হবে, তিনি হচ্ছেন সুস্থতার একটা মহা ঔষধ। আমি আজও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর আমাদের আলোচনা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে অসুস্থতার মধ্যেও উপস্থিত ছিলাম, কিন্তু আমি না বললে কেউ বুঝতেই পারতো না শরীরটা ভালো নেই। এই মানুষগুলো নিয়ে কথা বললে সুস্থ হয়ে যায় মানুষ, তার একটা কারণ আছে। এটা ফ্ল্যাটারিং নয়, এটা প্রশংসার নামে পূজা নয়, এটাই হচ্ছে বাস্তবতা। এই বিষয়টি উপলব্ধি করার জন্য দু একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। দেখুন, বাংলাদেশটা যখন শুরু হয়েছে তখন বলা হচ্ছে জাতির মধ্যে একটা ঐক্য ছিল, এই দাবিটা ঠিক নয়। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আর থিয়েটার রোডের মুক্তিযোদ্ধাদের মধ্যে কিন্তু অনৈক্য ছিল। পাকিস্তান সেনাবাহিনী থেকে যারা ফেরত এসেছে তাদের সাথে রাজনৈতিক নেতাদের দূরত্ব ছিল মুক্তিযুদ্ধে। সেই অনৈক্যটি আমরা কখনো সারিয়ে তুলতে পারিনি। তার প্রধান কারণ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের যে বক্তব্যটি স্বাধীনতা যুদ্ধ এবং অর্জনের মাধ্যমে শেষ হয়ে গিয়েছিল, জাতীয় ঐক্যের জন্য জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের যে প্রয়োজন ছিল সেটার উপলব্ধি না করা। এবং একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ পরিচালিত হবে যে অঙ্গীকার নিয়ে দেশটি স্বাধীন হয়েছে, সেখানে বাকশাল তৈরি হওয়া। আমরা দেখেছি রক্ষী বাহিনী সামরিক বাহিনীর বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া, এই সবই হচ্ছে অনৈক্য। তার বিপরীতে জিয়াউর রহমান যখন ৭৫-এ আবার আসলো জাতির প্রয়োজনে, তিনি কিন্তু ডান বাম সকলকে মিলে একটি জাতীয় ঐক্য তৈরি করলেন। তার সেই মহান আহ্বানে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের পালিয়ে যাওয়া শেখ হাসিনার আওয়ামী লীগও কিন্তু স্থান পেয়েছিল। এটা কিন্তু স্মরণ রাখতে হবে। তার মানে হচ্ছে যে একটা জাতি ঐক্যবদ্ধ করতে হলে হবে। আজকের জন্মদিনে এটুকু আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। মনে পড়ে সবাইকে একটা কাতারে নিয়ে আসবেন, সবাইকে এদেশের অংশীদারদের জন্য শেয়ার করলেন জিয়াউর রহমান সাহেব। তিনি বললেন এরা সবাই বাংলাদেশি, এবং আমরা সবাই তখন প্রাউড ফিল করি যে আমরা বাংলাদেশি। সার্বভৌমত্বের মধ্যে সবাইকে সমান অধিকার প্রতিষ্ঠা করে দিলেন জিয়াউর রহমান সাহেব। তখন এক ব্যান্ড রেডিও আসলো, চায়না থেকে এক ব্যান্ড 200 টাকা রেডিও পাওয়া যেত। জিয়াউর রহমান সাহেব লক্ষ লক্ষ রেডিও পার্বত্য চট্টগ্রামের সব উপজাতির মধ্যে শুরু করলেন, এবং লক্ষ লক্ষ রেডিও পার্বত্য চট্টগ্রামের দিলেন এই কারণে যে আমাদের এই ঢাকার যে উন্নয়নটা, বাংলাদেশের উন্নয়ন করে যেন এরাও যেন অনুভাবন করতে পারে, ফিল করতে পারে, জন্য তাদেরকে মূল ধারা নিয়ে আসতে হবে। এবং এদেরকে বললেন যে যার যার ধর্ম, চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সকলকে একটা কাতারে নিয়ে আসতে হবে। কারণ আমি বাংলায় গান গাই, বাংলা কবিতা পড়ি, বাংলায় লিখি, একজন চাকমা সে তার ভাষায় কবিতা পড়ে, গান গায়, সঙ্গীত চর্চা করে, একজন গারো তার ভাষায় কথা বলে। এদেরকে একটা সমন্বয় করার জন্য জিয়াউর রহমান বললেন যে বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে আমাদের এই মূল ধারায় সমস্ত সাংস্কৃতিক ঐতিহ্যগুলো ধরে নিয়ে আসতে হবে। তিনি বললেন যে বৈচিত্র্যময় বাংলাদেশ তৈরি করতে হবে। সেই বৈচিত্র্যময় বাংলাদেশ কি? রেইনবো স্টেট অফ বাংলাদেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে বাংলাদেশ তৈরি করলেন। সেটা বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে বাংলাদেশ। এই যে চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি জিয়াউর রহমানের, এই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এই সাংস্কৃতিক সংগঠন, একটা অঙ্গ সংগঠন তখন তৈরি করা হয়েছিল জাসাস। এটা কোনো রাজনৈতিক সংগঠনের কিন্তু কোনো সংগঠন নাই, একমাত্র বিএনপিতেই সাংস্কৃতিক সংগঠন জিয়াউর রহমান তৈরি করে বললেন যে তোমাদের একটা কাজ করতে হবে। সেই কাজগুলো হলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলোকে সাংস্কৃতিকভাবে তুলে ধরে তাদেরকে মানুষের মগজে পৌঁছে দিতে হবে। এই কাজগুলোকে সাংস্কৃতিক কর্মীদের করতে হবে। জিয়াউর রহমান সাহেব 1 বৈশাখে এখানে ছায়ানোর অনুষ্ঠান হয়, আমাদের তখন বললেন
যে তোমরা এক কাজ করো, পয়লা বৈশাখে সারা রাত প্রোগ্রাম করবে, ভুলবার সাড়ে আট করো, আমার কোনো আপত্তি নাই। রাত 12টা 1 মিনিটে জিয়া রহমান রমনা বটমূল আসলেন, জাতির উদ্যোগে নববর্ষের শুভেচ্ছা দিলেন, বক্তব্য দিলেন, এবং সারা রাত ব্যাপী আমরা কর্মসূচি পালন করলাম। ওই সারা রাত এখানে অপেক্ষা করবো। জিয়া রহমান সাহেব এই যে আজকে নজরুল রেভিনিউ যেটা, সেই নজরুল রেভিনিউ করার জন্য নজরুল ভক্ত যারা ছিলেন, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সমস্ত লোককে একত্রিত করলেন জিয়া রহমান, যে নজরুল র্যালি হবে। অর্গানাইজার হিসেবে আমরা চাষাস থেকে আমরা করছিলাম, সেখানে জিয়া রহমান নেতৃত্বে নজরুল র্যালি হলো। ফার্মগেট থেকে নজরুলের বাজার পর্যন্ত এই রাস্তার নামকরণটা যারা সেক্রেটারি ছিলাম, আমার প্রস্তাব ছিল নজরুল রেভিনিউ করা হোক। সে নজরুল রেভিনিউ করা হয়েছে। জিয়া রহমান ওই ফার্মগেট থেকে মিছিল করে জিয়া নজরুলের বাজারে গিয়ে বৃক্ষরোপণ করলেন। নজরুলের প্রতি তার ভালোবাসা, একটা কবির প্রতি ভালোবাসা, সাহিত্যিকের প্রতি ভালোবাসা, অকল্পনীয় ভালোবাসা। যেটা কবি আল মাহমুদকে তিনি ভালোবাসতেন, তেমনি এই দেশে কবি সাহিত্যকে তিনি ভালোবাসতেন। এই জন্য বলছি যে জিয়া রহমানের অনন্য একটা মানে ব্রেন তার মধ্যে ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, যেটা অনেকের মধ্যে পাওয়া যায় না। আর একটি ঘটনার কথা বলে আমি বক্তব্য শেষ করবো। সেটা 1981 সালের 18, 19 এবং 20 জানুয়ারি এই দেশের মেধাবী ছেলেমেয়েদেরকে নিয়ে হিজবুল ওয়াহার জাহাজে গিয়েছিলেন জিয়া রহমান সাহেব। সেই জাহাজে প্রায় 8,000 ছেলেমেয়ে ছিল, মেধাবী ছেলেমেয়ে। তখন যারা ভালো রেজাল্ট ভালো করছে তাদেরকে নিয়ে গেলেন। সেখানে আমরা প্রথম জন্মবার্ষিকী পালন করার জন্য বিচলিত সাহেব আমাদেরকে বললেন যে আজকে 19 জানুয়ারি আমাদের প্রেসিডেন্টের জন্মবার্ষিকী, চলো আমরা জাহাজের মধ্যে তার জন্মবার্ষিকী পালন করি। কিন্তু অ্যারেঞ্জমেন্ট করলেন বিচলিত সাহেব। জিয়া রহমান সাহেব বললেন আমার জন্মবার্ষিকী পালন করতে হবে না। তারপর যা হোক, বিচলিত সাহেব নিজে কেক কেটে জন্মবার্ষিকীর আনন্দ উৎসব করলাম আমরা। এখন সেই প্রথম এবং শেষ জন্মবার্ষিকী আমরা পালন করলাম জিয়া রহমানের সাথে। সেই জিয়া রহমানের দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা উনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন যে ওই যে আলোক বর্তিতে দেখা যায়, ওটা বাংলাদেশের সীমান্ত দক্ষিণ তালপট্টি। আগামী 50, 60, 70 বছরের মধ্যে বাংলাদেশের এই সমুদ্র সীমানায় প্রায় 50,000 বর্গমাইল বাংলাদেশ জাগবে, যে বাংলাদেশের নিচে রয়েছে আমাদের খনিজ সম্পদ, গ্যাস সম্পদ, তেল সম্পদ। এদেরকে আহরণ করতে হবে তোমাদেরকে, এদেরকে আহরণ করে বাংলাদেশকে সমৃদ্ধ করতে হবে, স্বনির্ভর করতে হবে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীনতা অর্জন করেছি, আমরা যারা দেশকে আমাদের পতাকা তোমাদেরকে দিয়েছি, তারা থাকবো না। নিউ জেনারেশন তোমরা থাকবে। বাংলাদেশে তোমাদেরকে রক্ষা করতে হবে, এই সম্পদ তোমাদেরকে রক্ষা করতে হবে। এই সম্পদ দেশ এবং জাতিসত্তাকে রক্ষা করার জন্য আধিপত্যবাদী খাবার বিস্তার করেছে। তার মধ্যে আমাদের স্বাধীনতাকে সকলের মতন ছিঁড়ে করে খাচ্ছে, আমাদের উপর আক্রমণ চালাচ্ছে, আমাদের সমস্ত সম্পদকে লুণ্ঠন করতে চায়, তার সরকার প্রতিষ্ঠা করতে চায়। কাজে তারা যদি না করতে পারে, এই জন্য নতুন প্রজন্মের কাছে জিয়া রহমানের সে আহ্বান ছিল। আজকে বাংলাদেশের 24 যখন অভ্যুত্থান, সে আহ্বানের প্রতিফলন বলে আমি মনে করি। আসুন আজকে আমরা ঐক্যবদ্ধ হই। জিয়া ভাবনা থাকবে, এখানে কোনো ব্যক্তি, একক ব্যক্তির চিন্তা ভাবনা থাকবে না। যে কারণে উনি প্রথম যে কাজটি করে সে আত্মপরিচয়, আমাদের বাংলাদেশি জাতীয়বাদ, আমাদের আত্মপরিচয়। যে কথা আমার ভাই বললেন যে 70 নম্বর পিতা মানবেন্দ্র নারায়ণ লারমা 73-তে তখন পার্লামেন্টের সদস্য ছিলেন। ওকে শেখ মুজিব যখন বলেছিল তোমরা বাঙালি হয়ে যাও, উনি বলেন যে চাকপাড়া বাঙালি হয় কিভাবে, গারোরা বাঙালি হয় কিভাবে, হ্যাঁ আমরা তো বাঙালি হতে পারবো না। সেখান থেকে যে কথা বলেন যে শান্তির বাহিনী বলেন আর পাহাড়ের সাথে সমতলের যে যুদ্ধরা, তখন থেকে শুরু হয়ে গেছে। জিয়া রহমান সাহেব এই জিনিসটাকে সুন্দরভাবে নিয়ে আসলেন। দায়িত্ব ছিল আওয়ামী লীগের তখনকার নেতৃত্বে, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নেতৃত্বে। কিন্তু ঢাকা শহরে যখন পাকিস্তান হানাদার বাহিনী আমাদের পুলিশ ব্যারাকে এবং পিলখানা অসংখ্য পুলিশ এবং বিডিআরকে হত্যা করা হলো, ঢাকা শহরে যখন একেবারে ডেক্কার জনবসবাস রিক্সা থেকে শুরু করে সমস্ত মানুষকে নির্বিচারে হত্যা করা হলো। কবি আল মাহমুদের, কবি আব্দুল সিদ্দিকের ভাষা বলতে এক বদ্ধভূমি তৈরি করা হলো বাংলাদেশ। এই বদ্ধভূমি তৈরি করা হলো, তখন কিন্তু শেখ মুজিব অথবা আওয়ামী লীগ কেউ স্বাধীনতা ঘোষণা করেন নাই। চট্টগ্রাম থেকে একজন মেজর, তিনি নিজের তাগিদে দেশের মানুষকে একটা আহ্বান জানিয়েছিলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। সেই আহ্বানটা কিন্তু পরবর্তী পর্যায়ে মানুষ আশ্বস্ত হয়েছিল। এবং এই দেশের মুক্তিযোদ্ধা যারা, বেশিরভাগ মুক্তিযোদ্ধা গ্রাম থেকে চলে এসেছিল। গ্রামের সেই ছেলেরা, তরুণরা, যুবকরা যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময় এই ঘটনাগুলো যারা প্রত্যক্ষ করেছেন তারা বলতে পারবেন এই মুক্তিযোদ্ধারা কোনো বেনিফিট পায় নাই। 16 ডিসেম্বর পরে যে নতুন নতুন মুক্তিযোদ্ধা তৈরি হলো, তারা সমস্ত মুক্তিযোদ্ধার সমস্ত বিষয়বস্তুকে তারা
তারা নিয়ে গেলেন, অর্থাৎ মুক্তিযুদ্ধের যত বেনিফিট তারাই নিয়ে গেলেন। বিশেষ কর্মকর্তা থেকে শুরু করে অনেক বড় বড় পদ পদবি, ব্যবসা বাণিজ্য সব তারা নিয়ে গেলেন। ওই মুক্তিযোদ্ধাদের আর ফিরে আসা হলো না, গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে থেকে গেলেন। সেখান থেকে শুরু হলেন বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে তখন থেকে কিন্তু মানুষ আন্দোলন করছে। এই আন্দোলনের মূল চেতনা ছিল আধিপত্যবাদী বিরুদ্ধে মানুষের চেতনাকে জাগ্রত করা। এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রথম লড়াই শুরু হলো 7 নভেম্বর 1975 সাল। জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করা হলো। জিয়াউর রহমান এসে যে কথা ভাই বললেন, জিয়াউর রহমান এসে এই আওয়ামী লীগকে, তখন বাকশাল ছিল আওয়ামী লীগ, বাকশাল পরিবর্তে আওয়ামী লীগ করার পারমিশন দিলেন এবং এই জামাত ইসলাম বলেন, অন্যান্য মুসলিম রাজনৈতিক দলগুলো বলেন, তাদেরকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিলেন। করেছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক ডক্টর মাহমুদ হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশের একজন সংস্কৃতিবান মানুষ, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে যার অনেক অবদান রয়েছে, সেই আবুল কাশেম হায়দার। উপস্থিত অনর্বশী বক্তা, যার বক্তৃতার মধ্য দিয়ে কবিতার ছন্দ বেরিয়ে আসে, আমাদের এই যুগের অত্যন্ত প্রাণবন্ত একজন কবি আব্দুল হাই শিকদার। উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কামরুল হাসান সহ অনেক আলোচকবৃন্দ। আমার সৌভাগ্য হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জাতীয় ছাত্র দল প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। এর আগে জাগো ছাত্র দল প্রতিষ্ঠাতা ছিলাম আমরা। তারপরে জাসাসের 78 সালে জাসাস করেন জিয়াউর রহমান সাহেব, তখন আমরা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হই। এই কারণে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বা সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে জিয়াউর রহমানকে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করছি। জিয়াউর রহমান সাহেব সম্পর্কে অনেক কথা এখানে বলা হয়েছে, বিশেষ করে আজকে নিবন্ধ যিনি পাঠ করেছেন সেমিনারে ডক্টর মাহমুদ হাসান, মূল বিষয়বস্তু সেখানে চলে আসছে। তারপরেও কিছু কিছু স্মৃতি কথা আমি এখানে বলতে চাই, যে স্মৃতি কথাগুলো অনেকেই জানেন, অনেকেই জানো না। জিয়াউর রহমান সাহেব এখানে বলা হয়েছে, আমাদের ভাই বললেন খুব ভালো করে সুন্দর করে, যে 72 থেকে 75 সালে বাংলাদেশে কি অবস্থা ছিল, এক শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল। শেখ মুজিবের শাসন আমলে যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে, মানবিক মূল্যবোধের জন্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে, সেগুলো যেন সব হারিয়ে গেল। এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম হলো, এক দল, এক নেতা, এবং সকল সংবাদপত্র বন্ধ করে মাত্র কয়েকটি হাতে গোনা সংবাদপত্র রেখে সাংবাদিকদের বেকার করে দেওয়া হলো। অর্থাৎ এই দেশকে এক স্বৈরাচারী শাসন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হলো। এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু তখন থেকেই মানুষের ক্ষোভ ছিল। আপনারা অনেকেই জানেন যে আমাদের যারা বয়সী তারা বলবেন, সে সময় রক্ষীবাড়ি তৈরি করা হয়েছিল এবং এই রক্ষীবাড়িতে প্রায় 20,000 বিরোধী রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছিল। আমাদের জামালপুরের জাসদ ছাত্রলীগ করতে একটা ছেলে, তাকে মেরে 4 রাস্তার করে ঝুলিয়ে রেখে বলা হয়েছিল জাসদ করার পরিণাম, সবাইকে থ্রেট করা হয়েছিল। তো এই হলো অবস্থা ছিল সে সময়, কেউ কথা বলতে পারতো না। লাল ঘরের কথা বলা হয়েছে, লাল ঘরে দাঁড়ানোর কথা বলা হয়েছে, সবই করা হয়েছে। এটা অহংকারে বসে দেশটাকে কিভাবে যে কোথায় নিয়ে গেল আমরা কেউ বুঝতে পারলাম না, যার পরিণতি অত্যন্ত খারাপ, করুণ পরিণতি আমরা দেখলাম, যে সপরিবার তাকে নিহত হতে হয়েছে। স্বাধীনতা যুদ্ধের ঘোষক জিয়াউর রহমান তার ঘোষণা করার কথা ছিল না, কারণ তিনি একজন মেজর ছিলেন। অনুষ্ঠানে এখানে উপস্থিত একটু আগে যার বক্তব্য শুনলেন, আমাদের বন্ধু, বাংলাদেশের খুবই প্রখ্যাত শিক্ষাবিদ, আমাদের বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর ভাইস চ্যান্সেলর। এই সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে ধর্ষণে সেঞ্চুরি হয়েছিল, তো সেই বিশ্ববিদ্যালয়কে মানুষ করার দায়িত্ব নিয়েছেন তিনি। আমরা তার কামিয়াবি কামনা করি। এখানে আমাদের বন্ধু যার কিনোট পেপার আমরা শুনলাম, কবি, বাংলাদেশের প্রখ্যাত কবি, প্রাবন্ধিক,
আমারই নজরুল গবেষক বলে, আসলে গবেষক তো সে কবি ডক্টর মাহবুব হাসান। আমাদের আব্দুল লতিফ মাসুদ তো চলে গেছে, আব্দুল লতিফ মাসুদ, এছাড়া আমাদের রেজাউদ্দৌলা চৌধুরী ভাই, খুবই সৌভাগ্যবান মানুষ। শহীদ জিয়ার যে নজরুল র্যালি, প্রথম পৃথিবীর ইতিহাসে কোনো কবিকে নিয়ে র্যালির যে ঘটনাটা, র্যালি করা, এটা একমাত্র জিয়াউর রহমান করেছিলেন, সেটা হলো নজরুলকে নিয়ে। পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি যে দেশের প্রেসিডেন্ট র্যালি করতেছে একজন কবির নামে। সেই ফার্ম গেট থেকে শুরু করে একজন নজরুলের কবর পর্যন্ত এই র্যালির তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সেই র্যালির অন্যতম আয়োজক ছিলেন আমাদের আজকের রেজাউদ্দৌলা চৌধুরী। এবং রেজাউদ্দৌলা চৌধুরী আরো অনেক ইতিহাসের সাক্ষী। তবে এটা খুব গুরুত্বপূর্ণ, ওই দিনই ওই এভিনিউটার নাম নজরুল, কাজী নজরুল ইসলাম এভিনিউ করা হয়। এবং বলে তাকে আপনারা পরিহার করবেন না, সে আমাদের বোন। এখানে আরো অনেকে আছে এবং আমার সামনে সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। দুটো মানুষকে আমি সবসময় বলি যে ধূমকেতুর বিস্ময় নিয়ে আমাদের জাতীয় ইতিহাসে আবির্ভূত হয়েছিলেন, একদম সত্যিকার অর্থে ধূমকেতু। এর একটা ধূমকেতু ছিল কাজী নজরুল ইসলাম। আকস্মিকভাবে একটা ভাষাহীন, দিশাহীন, ধুলিতে মলিন, পরাজিত, পরাভূত, পর্যুদস্ত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, নির্যাতিত একটা জাতি যখন ধ্বংস হয়ে গেছে, সেই সময় গিফট অফ গড, অনেকটা যেন আল্লাহর রহমত হিসেবে নজরুলের জন্ম হয়। বাঙালি হিন্দুদের রেনেসাঁ শুরু হয়েছিল 1817 সালে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আর বাঙালি মুসলমানের জেগে উঠতে তারা 80 বছর অপেক্ষা করতে হয়েছে 1899 সালে নজরুলের জন্মের মধ্য দিয়ে। যখন নজরুল আবির্ভূত হলেন, তখন বাংলাদেশের চেহারা, বাংলা সাহিত্যের চেহারা পাল্টে গেল। যে প্রচলিত ফর্ম, প্রচলিত ভাষা, প্রচলিত আঙ্গিক, প্রচলিত বিষয় নিয়ে বাংলা সাহিত্য বারবার একটা কুলুর বলদের মতো একই জায়গায় ঘুরপাক খাচ্ছিল, একই জায়গায় ঘুরপাক খাচ্ছিল, সেইখানে ছিন্ন ভিন্ন করে দিলেন তিনি। একটা ঝড়, টর্নেডো, টাইফুন, আবার বিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, আপনার গতির সঙ্গে আবেগ, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা, এবং একটা জাতির হৃদয়ের ভেতরে যতগুলো ব্যথা ছিল সমস্ত ব্যথাকে তিনি অ্যাড্রেস করেছেন। এবং এই ব্যথা নিরাময়ের জন্য একটা জাতিকে কি ধরনের প্রশিক্ষণ দিতে হয় সেটা তিনি দিয়েছেন। একক মেবা দ্বিতীয়। তো সেই নজরুল যেমন ধূমকেতুর মতো আবির্ভূত হয়, ধূমকেতুর মতো কিন্তু তিনি উদাও হয়ে গেছেন। আপনার 1899 সালে যার জন্ম, 42 সালে তিনি আসলে তার মানসিক মৃত্যু হয়ে গেছে 1942 সালে। মাত্র কয় বছর দেখেন, মানে তার লেখালেখি শুরু 20 সাল থেকে, তাহলে 20 আর 42 মানে 22 বছরের লেখালেখি। এর মধ্যে 10 বছর গেছে সঙ্গীতে, বাকি 12 বছর সাহিত্যে। এই তো এর মধ্যে যা দিয়ে গেছেন পৃথিবীর ইতিহাসে কোনো তুলনা নেই, দ্বিতীয় নজির নেই পৃথিবীতে। যেমন ছিল নজরুল, সেই নজরুল সঙ্গীতের একজন শিল্পী ছিলেন কলকাতা বেতারে, তার নাম ছিল জাহানারা বেগম। খুবই উঁচু মাপের নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন। এই জাহানারা বেগম হলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা। তিনি নিজেই ছিলেন নজরুল সঙ্গীতের শিল্পী। মায়ের কোলে বসে শিশু জিয়াউর রহমান নজরুল সঙ্গীত শুনেছেন। বিশাল একটা ব্যাপার এটা। তো ঠিক তিনিও একটা ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন জাতির ললাটে। তিনি যেদিন ঘোষণা দিলেন স্বাধীনতার, তার আগের দিন পর্যন্ত মানুষ জানতোই না তার কথা, কেউ কিছুই জানতো না। আকস্মিক ভাবে একটা মানুষ, মানে প্রকৃতি কখনো শূন্য স্থান পছন্দ করে না। যখন 25শে মার্চের ক্র্যাকডাউন হলো, সেই রাত্রে রাজনৈতিক নেতৃত্ব পরিপূর্ণভাবে ফেল করেছিল, পরিপূর্ণভাবে। কোনো প্ল্যানিংই ছিল না তাদের। যে যেদিকে বাড়ছে ঊর্ধ্বশ্বাসে দৌড়, মানে জো পলায়তি ও জীবতী, যে পলায়ন করলো সেই বেঁচে গেল, এরকম আর কি ভাব, অর্থাৎ ভাগরে। 25শে মার্চের রাতে 12টার সময় একজন সুটকেস গুছিয়ে নিয়ে বসে আছেন। কি জন্য? সারেন্ডার করবেন। আর একজন মানুষ 25শে মার্চের রাত একই সময়ে প্রধান শহর ঢাকাতে একজন নেতা সুটকেস গুছিয়ে বসে আছেন, কখন আর্মি এসে তাকে নিয়ে যাবে। একই সময় চট্টগ্রামের একটা মানুষ
সে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে বিদ্রোহ ঘোষণা করেছে, উই রিভোল্ট। পার্থক্যটা বুঝতে পারতেছেন? এই প্রথম বাঙালি কোনো বাংলা ভাষাভাষী কোনো মানুষের মুখ দেখে উই রিভোল্ট। ওই যে নজরুল, এই যে জিয়াউর রহমান, দুজনের সাথে যোগসূত্র আছে। তারপরের দিনই তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, এবং এমন একটা ঘটনা স্বাধীনতার ঘোষণাটা, এখন হাসিনা বলতো না কোথাকার কোন অখ্যাত মেজর স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, তাই দেশ বাসীতে ফু দিল, দেশ স্বাধীন হলে কি সম্ভব? আমরা বলি যে হ্যাঁ সম্ভব, কারণ ওই কাজটা তো আপনারা করেন। মতো বেহার মতো দেশ ছেড়ে পালিয়েছেন, যে যেদিকে পারছেন ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গেছেন, কিন্তু ওই মানুষের চায় নাই। ওই সময় মানুষ বিভ্রান্ত যে আমরা কি করব। 25শে মার্চের রাতের ঘটনা তো পাকিস্তানের শেষ দিন। পাকিস্তান নিজের হাতে নিজের দেশটাকে টুকরো করে ফেললো। পাকিস্তান বাংলাদেশের লোক ভাঙে নেই, আসলে পাকিস্তান ভাঙছে পাকিস্তানের সেনাবাহিনী আর পাকিস্তানের শাসকরা, আমলাতন্ত্র, ওরা ভাঙছে। বাংলাদেশের লোক তো দায়ী, তারা তো ভোটে গেছিল, 70-এর ইলেকশনে গেছে, শেখ মুজিবকে ভোট দিছে। উচিত ছিল কি, গণতন্ত্রের সিস্টেমটা কি, যিনি বেশি আসন পাবেন তার কাছে ক্ষমতা দিয়ে দেন, দিল না। তো আমরা তো দোষ করিনি, এবং শেখ মুজিবকে আমি দোষারোপও করি না। সে তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইছিল, সে তো স্বাধীন বাংলাদেশ চায় নাই। আসলে চাইলে তো স্বাধীনতার ঘোষণা দিত। তাজউদ্দিনের কন্যা শারমিন, পুরো নামটা কি জানো? শারমিন, যাই হোক, সিমিন হোসেন হাসিনার, ওটার না, বড়টা শারমিন আহমেদ। তো শারমিন আহমেদের বই আছে তাজউদ্দিন পিতা ও নেতা। এই বইয়ের মধ্যে তিনি লিখছেন যে বাবা, মানে আব্বা লিখছেন যে আব্বা প্রায় রাত 11টার দিকে মন খারাপ করে বাসায় ফিরলেন। তারপর আব্বা কি হলো, নিজের লেখা বই হাসিনার রাজত্বকালে বই ব্যান করে নাই, তবে বিক্রয় বিতরণ বন্ধ ছিল, কিন্তু বইটা অনেকের কাছে আছে, আমার কাছেও আছে। সেইখানে শারমিন আহমেদ লিখছে যে তার বাপ বলল যে আমি টেপ রেকর্ডার নিয়ে গেলাম, টেপ রেকর্ডার নিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র লিখে নিয়ে গেলাম। আমি বললাম মুজিব ভাই, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সব বিদেশি সাংবাদিকরা বসে আছে, আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দেন, টেপ রেকর্ডারটা নিয়ে আমি ওখানে দিয়ে দেবো, সারা পৃথিবীতে পৌঁছে যাবে। এইসব আমার তো হবে না। তারপরে কাগজটা দিছে যে তাহলে এখানে আপনি স্বাক্ষর করে দেন, খালি আমি লিখে নিয়ে এসেছি, আপনি খালি স্বাক্ষর করে দিলে আমি এটা পৌঁছে দেবো। কয় আমার কি জেল খাটাবি নাকি? আমি তো আমার বিরুদ্ধে এটা করলে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, এইসব হাঙ্গামার মধ্যে আমি যাবো না। কি বুঝলেন? যিনি জাতির পিতা হবেন, যিনি দেশের স্বাধীনতার স্থপতি হবেন, তিনি বলতেছেন মামলা দিবে আমার বিরুদ্ধে। মামলা তো দিলে তো আপনার কি আসলে, আপনি তো সেপারেট দেশের হয়ে যাবেন, নায়ক হয়ে যাবেন। গেল আরো পিড়ি করছে, কয়েকটি বাড়ির যা, নাকে তেল দিয়ে ঘুমা, নাকে তেল দিয়ে ঘুমা। আর কি বলছে যে যদি 27 তারিখে আমি হরতাল দিছি, ওই পারলে হরতালটা পালন করিস, যা ভাগ, তুই যা, মানে তুই যে তুচ্ছ তাচ্ছির ধাক্কায় বের করে দিছে। তাজউদ্দিন বলছে যে আমি দেখতেছি সুটকেস গোছাচ্ছে ভাবি। মন খারাপ করে তাজউদ্দিন বাড়ি ফিরলেন। পরের দিন তাজউদ্দিন শুনলো স্বাধীনতার ঘোষণা। তার ডায়েরিতে তিনি লিখছেন যে একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে, বিদ্যুৎ স্ফুলিঙ্গ বয়ে গেল আমার রক্তের ভেতরে, যে উই আর নট অ্যালোন, আমাদের সাথে আমাদের সেনাবাহিনী আছে, আমাদের বাংলা ভাষাভাষী আর্মিরা আছে আমাদের সাথে, ভয় নাই। তাজউদ্দিনের সামনে রাস্তা ছিল দুইটা, একটা হলো বাসায় যে নাকে তেল দিয়ে ঘুমানো, যেটা তার নেতা নির্দেশ দিছিল, আরেকটা হলো জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। হয় এটা মানতে হবে না ওটা মানতে হবে। তাজউদ্দিন শেখ মুজিবুর রহমানের নাকে তেলের ফর্মুলা যায়নি, এই থিওরি প্রত্যাখ্যান করেছে, নাকে তেল থিওরি প্রত্যাখ্যানকে তিনি বেছে নিলেন শহীদ জিয়ার নির্দেশ, এবং তিনি যে কলকাতায় চলে গেলেন, ওখান থেকে 17 তারিখে তো গভর্নমেন্ট ফর্ম হয়ে গেল। তো এই যে 26শে মার্চ থেকে 17ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন পর্যন্ত এই যে টাইমটা, ওখানে 17 দিন, এখানে কয়দিন? 4 দিন। 17 আর 4-এ 21 দিন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন কে? জিয়াউর রহমান। তাদের জন্য তাকে ব্লেমও দেয়নি, মেনেছেন তাকে, একবারের জন্য বলে নাই যে জিয়াউর রহমানকে আমি মানি না, কিছু কোনো অসম্মানজনক কথাই বলেন নাই তিনি। তারা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গভর্নমেন্ট ফর্ম করলেন, ওকে।
তাহলে স্বাধীন বাংলার প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীন বাংলার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। অন্যদের মতো ঘোষণা দেয়া কলকাতায় দেয়া কয় যে আপনি স্বাধীনতা যুদ্ধে আপনার নেতারা জিজ্ঞেস করছে আওয়ামী লীগের নেতা, যা স্বাধীনতা যুদ্ধে আপনার অবদান কি? কি বলেন? আমি সোনাগাছির রণাঙ্গনে লড়াই করছি। সোনাগাছির রণাঙ্গনে কি লড়াই করছে? খাট কামাইতাম খালি রেগুলার, খাট কামানোর লড়াই করছে। এই তাহলে আওয়ামী লীগের অবদান স্বাধীনতা যুদ্ধে। আমার ভাই কামরুল ভাই যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সেই বিশ্ববিদ্যালয়ের উনিও ভাইস চ্যান্সেলর ছিলেন। সৈয়দ আলী হাসানের একটা বই আছে যখন সময় এলো, এটা মুক্তিযুদ্ধের কাহিনী। সেখানে তিনি লিখছেন যে একজন স্বাধীন বাংলা সরকারের একজন মন্ত্রী, নেতা, ঊর্ধ্বতন নেতা, তিনি পাড়ায় সোনাগাছিতে জিনিসপত্র খাইছে আর কি, খাইয়ে দেয় টলতে টলতে আসতেছে। তো পুলিশ এত রাত্রে দেখছে একটা লোক মাতাল হয়ে ঢুলে ঢুলে যাচ্ছে, পুলিশ দিছে ধাওয়া, ধাওয়া দেওয়ার বসে দিছে দৌড়। দৌড় দেওয়ার পরে গোয়ালার বাড়িতে ঢুকে গেছে, গরুর গোশালায়, ওই যে দুধ দোহানো যে ওখানে যে একটা গোবরের চনায় লেটটা লেপটে হয়ে হুলুস তৈরি তার দৌড়ছে পুলিশ। আমি স্বাধীন বাংলার মন্ত্রী, আমি স্বাধীন বাংলার মন্ত্রী। পাগল কোথায় মা, তাহলে তুই স্বাধীন বাংলার মন্ত্রী, চল। ওর ধরে নিয়ে গেছে থানায়। তারপরে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ করে দেয়, তুই কি যে বলি স্বাধীন বাংলার মন্ত্রী? তুই বলে তোর নাম কি? কইছি আমি নামটা বলতেছি না, আমারই লজ্জা করতেছি। স্যারের বইয়ে আছে বলে। তারপরে পুলিশ দিয়েছে, আরে খোঁজ নিয়ে দেখে আসলে তো এই বেটা স্বাধীন বাংলার মন্ত্রী। তা আপনি শোনা গেছে কি করতে গেছিলেন? কয় মানে পথ ভুল করে ঢুকছিলাম। তো সেটা পথ ভুল করে ঢুকলেন, তো গলার ভেতরে এগুলো ঢুকলো কেমনে? কইতে পারি না। এই হলো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ অবদান। আলী হাসান বাংলাদেশের, আমি মনে করি এই পর্যন্ত যত মনীষী আসছে আমাদের দেশে তার মধ্যে শ্রেষ্ঠতম। ডক্টর শহীদুল্লাহর পাশাপাশি সৈয়দ আলী হাসানের নাম আমরা সহজে উচ্চারণ করতে পারি। বরং কোনো কোনো ক্ষেত্রে শহীদুল্লাহর সাথে তিনি ভার্সেটাইল জিনিয়াস ছিলেন। শহীদুল্লাহ তো স্যার ছিলেন শুধুমাত্র ভাষা সাহিত্যের উপর, সৈয়দ আলী হাসান অলরাউন্ডার। একদম ক্রিকেটের যতগুলো ফর্ম আছে যেমন, ওরকম সব ফর্মে কাজ করছেন। যাই হোক, নজরুলের নাগরিকত্ব যে বাংলাদেশের মানুষ পেল, নজরুলকে নাগরিকত্বটা জিয়াউর রহমানের হাত দিয়ে দেওয়া, তার আগে তাকে নাগরিকত্ব দেওয়া হয়নি। শেখ মুজিবের অবদান ওইটুকু, তিনি নজরুলকে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসছিলেন ৭২ সালের ২৪শে মে। এটা তাকে ধন্যবাদ দিতেই হয়, কিন্তু তাকে নাগরিকত্ব দেওয়া হয়নি। নাগরিকত্ব দিচ্ছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান নজরুলের জন্য শুধু নাগরিকত্ব দিছে তাই না, দুটো পদক প্রবর্তন করেছিল নজরুলের সম্মানের জন্য। একটা হলো ২১শে পদক, একটা হলো স্বাধীনতার পদক। এত কষ্ট করছে হাসিনা, দুটোর একটাও চেঞ্জ করতে পারেনি। ওই দুটো ঠিকই রয়ে গেছে, শুধুমাত্র নজরুলকে সম্মানিত করার জন্য এই আইডিয়াটা জিয়াউর রহমানের মাথায় আসছিল, এবং দুটো পদকই নজরুলকে দেওয়া হয়েছিল। নজরুলের কবর, নজরুলের জানাজার কথা বলি যে পৃথিবীর ইতিহাসে এরকম জানাজা বিরল, যে দেশের প্রেসিডেন্ট, 4 জন বাহিনীর 3 প্রধান, বিডিআর এর প্রধান এবং মন্ত্রিসভার সকল সদস্য উপদেষ্টা মন্ডলী, এইরকম জানাজা পৃথিবীতে খুব কম হয়েছে। এবং এই সরোয়ার্দী উদ্যানে তার জানাজা থেকে নজরুলের মাজার পর্যন্ত, কবর পর্যন্ত, যেখানে তাকে এখন ঘুমিয়ে আছেন তিনি, এই পর্যন্ত এই লাশ কাঁধে নিয়েছিলেন কে? রাষ্ট্রপতি সায়েম সাহেব আর 3 বাহিনী প্রধান, জিয়াউর রহমান, তারপরে হলো তোয়াব বোধহয় ছিল, আরেকজন কি ছিল নৌবাহিনী এম এ খান বা এম এইচ খান। এই ঘটনা পৃথিবীতে কখনো ঘটে নাই। আচ্ছা, এটা গেল 21 বার তপধ্বনি, রাষ্ট্রীয় বিউগল, রাষ্ট্রীয় গার্ড অফ অনার, তারপরে আপনার এগুলো দিয়ে নজরুলকে কবরে শুয়ে দেওয়া হলো। এবং নজরুলের কবরটা যে বাংলাদেশে এখনো পর্যন্ত আছে যে, এটাও জিয়াউর রহমানের অবদান। কারণ নজরুলের কবর যাতে জানাজা দেওয়ার আগেই নজরুলের লাশ নেওয়ার জন্য উন্নত হয়ে গেছিল ইন্ডিয়া, এটাকে নিয়ে আসতে হবে। তাদের টার্গেট হচ্ছে আইকন হিসেবে নজরুলের সামনে থাকলে এইটা আমাদের জন্য একসময় বিস্ফোরণ হবে। তো পোড়াটার সময় থাকতে গালিয়ে দাও, ওটা নিয়েও চুরুলিয়াতে যে পুঁতে ফেলো, চুরুলিয়ার গ্রামে নিয়ে নজরুলকে পুঁতে রাখবে, কেউ জানবেও না, কেউ দেখবেও না। যেভাবে হুমায়ুন আহমেদের যে অবস্থা হয়েছে আমাদের দেশে, হুমায়ুন আহমদকে সবাই বললো যে বুদ্ধিজীবী গোরস্থানে কবর দেন। তার দ্বিতীয় পত্নী
মহিষী শাওন খেতে নিয়ে হাসিনার সাথে তার মা ছিল হাসিনার এমপি মহিলা কোটার নিয়ে ওখানে পুকুর আছে, কেউ যায় না করে দিয়ে ওই যারা পিকনিক টিকনিক করতে গেলে তখন যাও এই হুমায়ুন হইয়া রয়েছে এই টাইপ। চোখের সামনে থেকে দৃষ্টান্ত সরিয়ে দিলে হয় কি চোখের সামনে কিছু থাকে না, মানুষ বিভ্রান্ত হয় তখন। তো নজরুলের কবরটা যাতে নজরুলের কবর বাংলাদেশে থাকে তার জন্য তিনি মসজিদ খুঁজলেন নজরুলের গানের সাথে মিল রেখে, যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। এটা কোন মসজিদের সাথে মানে? জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে দেখালো যে বায়তুল মোকাররম এমনই জঘন্য চারিদিকের পরিস্থিতি, ওই জঘন্যের মধ্যে ওখানে কি রাখবে? দোকান পাট দিয়ে মার্ডার করে দিয়েছে। বায়তুল মোকাররমের মধ্যে এরকম দুর্দশাগ্রস্ত মসজিদ আমি পৃথিবী দেখিনি, এরকম মডার্ন স্থাপত্য, তার সামনে টিনের ছাবড়া, ও পাশে দেখেন টিনের ছাবড়া, বলেন ব্যাককল গাড়ি করে। মানে আমাদের স্থপতিদেরও ধন্যবাদ দেই, সরকারকেও ধন্যবাদ দেই। রুচি বলতে কোনো পদার্থ যদি থেকে থাকে সেটা আমাদের খাতায় নাই। তারপরে নিজের দোকানপাট জঙ্গল বানায়, ওটা মসজিদের কোনো পরিবেশই নাই, ভয়ঙ্কর ব্যাপার। একটা অসাধারণ মসজিদকে কি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি চিন্তা করেন যে ঢাকা কেন্দ্রীয় মসজিদের পাশে, তো ওখানকার তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে হিন্দুস্তানি মালামালি বেশি। না না এটাতে করতে হলে সিনেট সিন্ডিকেট অমুক তমুক পারমিশন লাগবে, ডাকেন মিটিং। যাই হোক, তারা যখন বুঝছে যে এই মানে এটা বেশি বাড়াবাড়ি করলে বিপদ হবে, বরং জিয়াউর রহমান যেটা চাচ্ছে সেটাই করা যায়, শেষ পর্যন্ত তারা রাজি দ্রুততার সঙ্গে নিয়ম কানুন মেনে খুব কুইক। নজরুলের খবর কিন্তু আরেকদিন পরে দেওয়ার কথা ছিল, যে একদিন দেরি জাতি দেখুক তাকে, কিন্তু কুইক সিস্টেম করে তাকে তাড়াতাড়ি দাফন কামন করে কমপ্লিট করা হলো। নজরুলের পুত্র কাজী সব্যসাচী তিনি আপনার ফ্লাই করবে, তাড়াতাড়ি ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে পাঠাবে, লাশ নিয়ে যাবে বাপের। দমদম বিমানবন্দরে বাংলাদেশ বিমানে তো আসবে, বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিল। এই যান্ত্রিক ত্রুটি দাফন কামন না করা পর্যন্ত ঠিক হয় নাই, তারপরে দাফন কামন কমপ্লিট, এরপরে যান্ত্রিক ত্রুটি গেছে আর কি, তারপরে সে আসছে। যাই হোক, এই যে পদ্ধতিটা, এটা হয়তো মনে হতে পারে যে সব্যসাচীকে তার বাবার চেহারাটা দেখতে দেওয়া হয়নি, কিন্তু একটা রাষ্ট্রের দাবি কি তার চেয়ে অনেক বেশি না? রাষ্ট্রের জন্য নজরুলকে দরকার, ঠিক একই রকম ভাবে আমাদের রাষ্ট্রটার জন্য জিয়াউর রহমানকে দরকার। জিয়াউর রহমান যেমন, নজরুল যেমন সাহিত্যে অপরিহার্য, নজরুল ছাড়া বাংলাদেশ চলে না। রাজনীতির ক্ষেত্রে জিয়াউর রহমান ছাড়া বাংলাদেশ চলবে না, চলবে না। এখন বিশ্ব নেতাদের সাথে তুলনা করার আগে আমি একটু রাষ্ট্রীয় কতগুলো ঘটনা বলবো। জিয়াউর রহমানের শ্রেষ্ঠত্বের পয়েন্টগুলো কোনটা কোনটা, কোন জায়গাগুলোতে তিনি সবাইকে অতিক্রম করে গেছেন। একটা হলো ধরেন স্বাধীনতার ঘোষণা। জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে আর কোনো কাজ না করতেন, তাহলেও জিয়াউর রহমান যা আজকে আছেন তাই থাকতেন, কারণ এই কাজটা হাজার বছরের ইতিহাসে কেউ করেনি। 2 নম্বর হলো 7 নভেম্বর বিপ্লব। সেই 26শে মার্চে একটা বিভ্রান্ত, হতাশ, স্তম্ভিত, উদ্বিগ্ন, অস্থির একটা জাতির সামনে তিনি যেমন আলোকবর্তিকা, ত্রাণকর্তা, দিক নির্দেশক, কম্পাসের মতো আবির্ভূত হয়েছিলেন। ঠিক একই ঘটনা হয়েছিল আপনার 7 নভেম্বর 1975-এ। ঠিক মানুষ কি হচ্ছে, 15ই আগস্টের ঘটনার পরে 3রা নভেম্বর ইন্ডিয়ান পন্থী কু হয়ে গেল। তারপরে দেশ কোথায় যাচ্ছে, মানুষ উদ্বিগ্ন, রাস্তা ঘাটে মানুষ টেনশনে অস্থির, যায় দেশে চলে যাচ্ছে। সেই দুর্যোগে জাতীয় আর্মি, সেনাবাহিনী, সৈনিক এবং জনগণ 2 জনের আস্থার কেন্দ্রে একটা মাত্র লোক ছিলেন, সেই লোকটার নাম জিয়াউর। মানুষ তাকে বিশ্বাস করত যে এই লোকটার হাতে দেশ দিলে দেশটা রক্ষা পাবে। ঠিক তাই করা হলো। গৃহবন্দী দশক থেকে জিয়াউর রহমানকে নিয়ে আসা হলো এবং তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেন, এবং ঠান্ডা মাথায় অসাধারণ দেশপ্রেম, অবিস্মরণীয় সততা, আইডিয়া এবং প্ল্যানিং এবং তার এক্সিকিউশন করার অসাধারণ পাওয়ার, এতগুলো শক্তি দিয়ে তিনি বাংলাদেশকে গঠন করলেন। দেখেন দাঁড়ায় গেল বাংলাদেশ। তাহলে 7 নভেম্বর বিপ্লব আমাদের জাতীয় ইতিহাসের টার্নিং পয়েন্ট। 1857 সালে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছিল, সেটা ব্রিটিশ ইন্ডিয়ার বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে।
কিন্তু 1975 সালের 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশের লোক হারে নেয়, তারা জিতে গেছে। এবং এই জেতার অল ক্রেডিট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তিনি এই বিপ্লবের নায়ক। তো 7 নভেম্বরের এই ঘটনা অসাধারণ অবিস্মরণীয় ব্যঞ্জনাময়। আরেকটা হলো তার বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ আপনার বাংলা ভাষার, বাংলাদেশের এই মাটির প্রথম রাজা বলা হয় শশাঙ্ক। শশাঙ্ক রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন 606 খ্রিস্টাব্দে। 606 খ্রিস্টাব্দে শশাঙ্কের রাজত্বকালে এই দেশ তিনি নিজেকে তিনি উপাধি নিয়েছিলেন গৌরাধিপতি। বাংলা না, গৌরাধিপতি, গৌরের অধিপতি, গৌরাধিপতি মহাসামন্ত শশাঙ্ক। এই শশাঙ্ক থেকে শুরু করে তারপরে পাল বংশ আসলো, গোপাল, অমুক পাল তমুক পাল গেল, তারপরে সেনরা আসলো, তারপরে বখতিয়ার খিলজি আসলেন, তারপরে আপনার ধাপে ধাপে ধরেন আপনার ঈসা খাঁ আসলেন, তারপরে সিরাজউদ্দৌলা, তারপরে আপনার তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, ফকির মজনু শাহ, তারপরে শেরে বাংলা, সরোয়ার্দী, ভাসানী, শেখ মুজিব। এই যে লম্বা লাইন আমাদের জাতীয় ইতিহাসের নেতাদের, এই লম্বা লাইনের মধ্যে প্রত্যেকে একটা মাত্র কাজের জন্য অমর হয়ে আছে, একটা মাত্র কাজ, আর কিছু করতে পারেনি। কি কি? যেমন আপনার শশাঙ্ক প্রথম বাংলার রাজা ছিলেন, বাস, এই, আর কোনো ইয়ে নেই, আর কোনো অবদান নাই। ইলিয়াস, শামসুদ্দিন ইলিয়াস শাহ একটা মাত্র কাজের জন্য অমর হয়ে আছেন, তিনি পৃথিবীর ইতিহাসে প্রথম বাংলা নামে রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 1342 সালে। এর আগে বাংলা নামে কোনো দেশ পৃথিবীতে ছিল না। কাজে অ্যাকচুয়ালি হি ইজ আওয়ার ফাদার। আচ্ছা, তারপরে আসেন আপনার গোপাল। তারা মাৎস্যন্যায়ের পরে অরাজক বাংলাদেশকে একটা নৈতিক ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিলেন গোপাল। আচ্ছা, গোপাল পাল বংশ পত্তন করলেন, ওইটুকুই। মানে বিশৃঙ্খল উশৃঙ্খল, যাকে মধ্য এশিয়ার লোকেরা বাংলাদেশকে বলতো বালগাকখানা, মানে এটা হলো কোলাহল, মারামারি, কাটাকাটি, খুন, জখম, ধর্ষণের একটা লীলাভূমি। মধ্যযুগে আমাদের সম্পর্কে পৃথিবীর বাইরের লোকের এই ধারণা ছিল। সেই দেশে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল। তারপরে আসলে সেনরা নিয়ে আসলো ব্রাহ্মণ্যবাদী, হিংস্র, পীড়ন। মানুষ হলো 4 প্রকার: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এদেশের লোক হলো বৈশ্য, শূদ্র, তাদের কোনো মানবাধিকার থাকবে না, সম্পত্তির অধিকার থাকবে না, তারা নগরে ঢুকতে পারবে না, নগর অপবিত্র হবে। এই বিধান নিয়ে আসছিলেন নিজেরা, মানে একটা ব্রাহ্মণ্যবাদী। যে আজকে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ মনে করেন ওরা, আর কি, এরা আসছিল কর্ণাটক থেকে। তাহলে তাদের একটাই কাজ করছে, সেটা হলো আপনার জাতপাত আইনে বাংলাদেশে 12টা বাজায় দিয়ে গেছে, আর কি। এরপরে আসলে ইলিয়াস শাহ, যেটা বললাম, তিনি প্রথম বাংলা নামে রাষ্ট্র স্থাপন করলেন, একটাই। সামান্য একজন জমিদার আরো 10-12টা জমিদারকে একখানে করে অসাধারণ প্রতিরোধ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ঈসা খাঁ। সেই প্রতিরোধ যুদ্ধের জন্য ঈসা খাঁ হলো বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক। এই একটাই কাজ, সাহস দিয়েছেন, ঘাবড়াইও না, তুমি রুখে দাঁড়াও, তোমাকে দখল করা তো সহজ না। নাকানি চুবানি খেয়েছেন মোগলদেরকে তিনি এখানে, দিল্লিকে এখানে নাকানি চুবানি খেয়েছেন, ব্রহ্মপুত্রের পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছেন এই দিল্লির এই আগ্রাসনকারী শক্তিকে। একটাই কাজ। তারপরে আসলাম ধরেন সিরাজউদ্দৌলা, স্বাধীনতা রক্ষার জন্য বুকের রক্ত ঢেলে দেওয়া যায় এই দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন। অসাধারণ একটা অ্যাচিভমেন্ট। তারপরে আসেন ফকির মজনু শাহ, একটা জীবন ব্যয় করেছেন যে অস্ত্র নাই, রাজত্ব নাই, ভিক্ষুকের বেশে, ফকিরের বেশে স্বাধীনতা সংগ্রাম করা যায়, স্বাধীনতার সাথে মানুষকে যুক্ত করা যায়, এটা ফকির মজনু শাহর অবদান। তুমি জানতেন না বাঁশের কেল্লা করলে কি হবে? বাঁশের কেল্লার মধ্যে 1000-1200 শিষ্য নিয়ে, লাঠি দিয়ে, বল্লম দিয়ে, কামান বন্দুকের মোকাবেলা করতে দাঁড়িয়ে গেছে। একদম ইমাম হোসেনের সাথে তুলনা করা যায়। যে কারবালার মাঠে যখন হোসেন দাঁড়ালেন, 70 জন মাত্র অনুসারী নিয়ে ইয়াজিদের বিশাল, উমাইয়াদের বিরাট বাহিনীর সামনে তিনি দাঁড়ালেন। শুধু জিজ্ঞেস করছিলেন যে তোমাদের মধ্যে কেউ কি মুসলমান নাই? বলে হ্যাঁ, আমরা সবাই মুসলমান। তাই তো তোমরা মহানবীর দৌহিত্রকে, তার বংশের বাতিগুলোকে নিভিয়ে দেওয়ার জন্য এখানে আসছো কেন? বলে এটা আমাদের রাজার আদেশ। রাজা মানে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদের কথা বলা হচ্ছে, রাজার আদেশে মারতে এসেছি, বাস। তো সেই অসম যুদ্ধে তাকে বলা হলো তুমি ইয়াজিদকে স্বীকার করে নিলেই তোমার সাথে যুদ্ধ টুদ্ধ কিছু করবো না। বলছে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণের চাইতে তার তরবারির নিচে শহীদ হওয়া উত্তম, এবং সে পথ তিনি বেছে নিয়েছিলেন। ঠিক
বাঁশের কেল্লায় তিতুমির যেন ওরকম একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন জাতির সামনে। তারপরে আসেন হাজী শরীয়তুল্লাহ দুদু মিয়া, একটা সাধারণ চাষি মজুরদেরকে আধুনিক রাজনীতির দিকে একটু 3-3টা পিএইচডি ডিগ্রি নিয়ে আসছেন আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। সেই এত বিখ্যাত মানুষটা তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি দেওয়ার জন্য ইংরেজরা টানাটানি করছে, আমি করবো। তিনি সাধারণ প্লেন মাটিতে নেমে গেলেন, নেমে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি, যেগুলো ধর্মের নামে কুসংস্কার, নানান ধরনের কূপমণ্ডল, এগুলোতে মানুষকে ফরজের দিকে নিয়ে আসবে, যেগুলো আবশ্যক কর্তব্য। এই জন্য তার মুভমেন্টকে বলা হয় ফারাইজি আন্দোলন, মানে ফরজ যেগুলো সেগুলোই শুধু করতে হবে, তো বাকিগুলো দরকার নেই তোমার। এই জিনিসটা দিয়ে তিনি সমাজকে, কৃষক, শ্রমিক, তাঁতিদেরকে সংগঠিত করেছিলেন। তার পুত্র দুদু মিয়াটাকে মিলিট্যান্ট করেছিলেন। মিলিট্যান্ট মানে 80,000-এর মতো সৈন্য ছিল দুদু মিয়া সাহেবের। প্যারালাল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, টাকসাল প্রতিষ্ঠা করেছিলেন দুদু মিয়া, বিশাল ব্যাপার। সেই দুদু মিয়া একটা কাজের জন্য। তারপরে আপনি শেরে বাংলা নওয়াব সলিমুল্লাহ, আধুনিক ঢাকার নির্মাতা, মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন 1906 সালে, সেই সংগঠনের সত্যিকারের ফাউন্ডার হলেন নওয়াব সলিমুল্লাহ। কতগুলো অবদান! 1 নম্বর হলো স্বাধীনতার ঘোষণা, 2 নম্বর হলো 7ই নভেম্বর বিপ্লব, 3 নম্বর হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, যে ব্যাপারে আমার বন্ধু ডক্টর মাহবুব হাসান বিস্তারিত বলেছে, আমি ওদিকে গেলাম না। বাংলাদেশি জাতীয়তাবাদ এমন এক অনিবার্য জিনিস, হাসিনা পৃথিবীর জিয়া রহমানের নাম শুনে বাংলা বর্ণমালা থেকে বর্গীয় ফেলাই দেওয়ার চেষ্টা করছিল, যে জিয়া রহমান একটা বর্গীয় জলাকার ফেলে দেয়। তখন চামচারা বলছে যে আম্মা যান, মাননীয় প্রধানমন্ত্রী স্যার, এই বর্গীয় ফেলাই দিলে আমাদের আব্বা জানলে কিভাবে ডাকবো? কোন আব্বা? কই জয়, ওটা তো বর্গীয় লাগে। তাহলে থাক, বর্গীয় ফেলে দেবে বাংলা বর্ণমালা থেকে। কি পরিমাণ শয়তানি বুদ্ধি! তো সেই বর্গীয় বাদ দেওয়া হয়নি, মানে কপাল গুনে বেঁচে গেছে জিয়া রহমানের বর্গীয়। তো সেই জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ করে দিয়েছিলেন, যে হাসিনা এত কিছু বদলাইছে, মানব ইতিহাসে যত কুৎসিত, নোংরা, অরুচিকর, শিষ্টাচার বর্জিত, জঘন্য, কুৎসিত এবং প্রতিহিংসা পরায়ণ, জিজ্ঞাসাগত শব্দ আছে, সবগুলো তিনি জিয়া রহমানের ব্যাপারে ব্যবহার করতেন। তাতে দেখেন কিছুই হয়নি। আজকের জিয়া রহমান নিজের মহিমায় উদ্দীপ্ত, সূর্যের মতো জাজ্জল্যমান আকাশে দীপ্যমান। উনি কোথায়? উনি কোথায়? জিয়া রহমানকে যারা কবর সরাই দেবো জিয়া রহমানের থেকে, কবরের জায়গায় কবর রয়ে গেছে, আপনি কই? আসেন, খেলা হবে, আসেন না, একটু চট করে ঢুকে পড়েন, চট করে ঢুকেন, আমরা ওটা চট করে ধরবো আপনাকে। তো এই ঘুরে বেড়াইছে ভ্যানিটি ব্যাগের মধ্যে, তার পাসপোর্টের মধ্যে বাংলাদেশি ন্যাশনালিটি, বাংলাদেশি, এইটা হাসিনা চেঞ্জ করতে পারতেন। এত কিছু জিয়া রহমানের এয়ারপোর্টটা চেঞ্জ করে দিছে। এমন শয়তানের বুদ্ধি একজন আল্লাহর ওলির নামে করে দিচ্ছে, বুঝছেন? কিরকম বুদ্ধি, কিরকম! তো এরকম অনেক কিছু করছে, কিন্তু এটা বদলাতে পারে। তো জাতিকে এই যে 3টা অবদান, তারপরে তার যে গণতন্ত্র, জনতন্ত্র বা অন্যান্য আইনের শাসন পিড়ি, এগুলো তো আছে, কিন্তু এই 3টা হলো জিয়া রহমানের জীবনের ডাইমেনশন, মারাত্মক। এই 3টার মহিমা কোনোদিন আমাদের ইতিহাস থেকে ম্লান হবে না। 3টা ঘটনার নায়ক আমাদের ইতিহাসে আর কোন রাজনীতিবিদ নন, কারণ জিয়া রহমানের অনন্যতা সবার চেয়ে উপরে। জাতিকে, বিভক্ত জাতিকে তিনি এক করতে চেয়েছিলেন। আপনি দেখেন, দালাল আইন বাতিল করলো, দালাল আইন করলো শেখ মুজিব, বাতিল করলো শেখ মুজিব, দালালদের সাধারণ ক্ষমা ঘোষণা করলো শেখ মুজিব। এগুলোর জন্য কোনো দোষ নাই। জিয়া রহমানকে গাল দেওয়া হয় যে তিনি পুনর্বাসন করেছেন, একটা লোকের নাগরিক অধিকার ফেরত দিছ, তার কোনো ভুল ত্রুটি ক্ষমা করে দিছ, তার তো এমনিতে অধিকার জন্মায় যায়, আইনের মাধ্যমে তো সে যে কিছু কিছু করার অধিকার, রাষ্ট্র নাগরিকত্ব সে ফিরে পেয়েছে, তাকে আমি আটকাবো কি যুক্তি দিয়ে? বরং আমরা বলতে পারি যে জিয়া রহমান এবং শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমান দুজনেই শেষ পর্যন্ত একটা জায়গায় পৌঁছতেছে, সেটা বিভেদ মুক্ত, দ্বিধাবিভক্ত একটা জাতিকে এক করতে চেয়েছিলেন। যে একটা হাতকে বেঁধে রেখে আরেকটা হাত দিয়ে এখানে যুদ্ধ করা যায় না। একটা দেশকে গঠন করতে হলে সবার পরশে পবিত্র করা তীর্থ নীল লাগে, সেইটা। যাই হোক, জিয়া রহমান যখন বাংলাদেশের দায়িত্ব নেন, তার আগে কি হয়েছিল এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ভাই
আমার শেয়ার করেন ভাই। এগুলো যদি করা যেতে পারে আমি বিশ্বাস করি যে যার হাতে জিয়াউর রহমানের নিশান, যার হাতে খালেদা জিয়ার স্নেহমায়া, তিনি বাংলাদেশকে নষ্ট করতে পারেন না, বিশ্বাস। কারণ তিনি তো ওই শিক্ষায় শিক্ষিত নন, তিনি তো দেশকে ভালোবাসার শিক্ষায় শিক্ষিত, মানুষকে ভালোবাসার শিক্ষায় শিক্ষিত। দেশ এবং মানুষকে ভালোবাসা দিলে সততা বলেন, সেটা 15 বছরে হাসিনা চিরুনি দিয়া অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজছে তারেক রহমান টাকা পাচার করে কি করছে, কিচ্ছু পায়নি, কোথাও কিছু নাই, একটা প্রমাণ করতে পারেনি। 21শে আগস্টে গ্রেনেড হামলা মামলা, সেখানে কি ঘটনা, প্রথম ইয়ের মধ্যে তার নামই নাই তারেক রহমানের, তারপরেরটা তো নাম নেই, থার্ডটাতে যে মুক্তি হান্নানকে টাকায় নিয়ে এসে বল পিটাইয়া তারে প্রায় 100 দিন বোধহয় রিমান্ডে নিয়ে পিটিয়ে পাঠায় তার কাছে লিখে নিয়েছে যে হ্যাঁ তারেক রহমান ছিল। মানে যে মামলা শেষ হয়ে গেছে সেই মামলার মধ্যে তারেক রহমানের নাম ঢুকেছে, এত বড় খারাপ ছিল হাসিনা। তো এইসব মিথ্যা জিনিস টেকে না, মিথ্যার প্রাসাদ। ওই যে রসুলজর কাবা মক্কা জয় করেন না, বলছিলেন কি, বলছিলেন যে অন্ধকার দূরীভূত হয়েছে, আলো এসেছে, বাতিলের দিন শেষ, এবার সত্যিকারের সত্য আবির্ভূত হয়েছে। তো সেই সত্যের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কাজ হবে জিয়াউর রহমানের জীবন থেকে আলো নেওয়া, জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করা। এটা যদি আমরা করতে পারি, বাংলাদেশের ভয় নেই, আপনাদের সকলের মঙ্গল হবে। এর মধ্যে মহান কমরেড সিরাজ শিকদারও আছে। 10 লক্ষ স্বাধীন দেশে এমন অবস্থাতে যে পরিমাণ ত্রাণ আসছিল বিদেশ থেকে বাংলাদেশের জন্য, সেই ত্রাণে হলে 4 ফুট উঁচু, সারা বাংলাদেশের মানচিত্র ঢেকে দেওয়া যেত 4 ফুট উঁচু করে, এত ত্রাণ আসছিল। একটাও নেই। অব্যবস্থাপনা, লুণ্ঠন, চুরি, ডাকাতি। মৌলানা ভাসানী বললেন যে মুজিবুর তোমার দলের নাম দাও নিখিল বাংলা লুটপাট সমিতি, নিখিল বাংলা লুটপাট সমিতির নাম দাও, তাহলে এটা যথার্থ হয়। কারণ যা করতেছে এটা কোনো আইনের মধ্যে পড়ে না। তো এই যে সীমাহীন লুণ্ঠন, এই লুণ্ঠনের ফলে 74 সালে দুর্ভিক্ষে আমার নিজের জেলা কুড়িগ্রাম, আমার জেলাতে 5 লক্ষ লোক মারা গেছিল না খেয়ে, খাবার নাই, রাস্তাঘাটে লাশ পড়ে থাকতো। এই ঢাকা শহরের দিনে 70টা করে লাশ, 100টা করে লাশ সরাইতে আঞ্জুমানে মফিদুল ইসলাম। এই ঢাকায় যখন বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে, 10 লক্ষ লোক মারা গেছিল 74 দুর্ভিক্ষে, কেউ কেউ বলেন 15 লক্ষ, তো যেই হোক 15 লক্ষ হোক 10 লাখ হোক, এই লোকজন মারা যাচ্ছিলেন। তখন শেখ মুজিবের পুত্রদের বিয়ে হচ্ছিল সোনার মুকুট মাথায় দিয়া। একটা বর্ণ মিথ্যা কথা বলতেছি না, আমার কোনো বিদ্বেষ নাই ব্যক্তি শেখ মুজিবের বিরুদ্ধে। তারপরেও তার খায়েশ মিটল না, তিনি রাজা হতে চাইলেন, তিনি ডিক্টেটর, চরম ডিক্টেটর হতে চাইলেন। ৪র্থ সংশোধনী করে মুক্তিযুদ্ধের যা কিছু ছিল, ন্যায় বিচার, মানবাধিকার, গণতন্ত্র, 3টারে দাবন মাইরা কাবনের কাপড় দিয়ে মোড়াইয়া আজিমপুরে নিয়ে 30 ফিট মাটির নিচে পুঁতে ফেলেছে। শেষ। মুক্তিযুদ্ধের সমস্ত অর্জনগুলো দাবন কাবন করে তিনি রাজা হতে চাইলেন। ৪র্থ সংশোধনী করে সমস্ত রাজনৈতিক দল ব্যান্ড, সমস্ত সংবাদপত্র ব্যান্ড, কথা বলার আর কোনো স্কোপ থাকলো না। 15ই আগস্ট দুঃখজনক, 15ই আগস্ট এরকম ঘটনা ইতিহাসে না ঘটুক, সেটা আমরা চাই। কিন্তু এছাড়া বাংলাদেশের সামনে কি পথ ছিল, কি করার ছিল? একটা দানবকে নিয়ন্ত্রণ করার জন্য কি করার ছিল মানুষের? যে শেখ মুজিব কোটি কোটি মানুষের ভালোবাসার ভেতর দিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতা আবির্ভূত হয়েছিলেন, তার মৃত্যুর পরে একটা মানুষ ইন্দ্রলীলা পর্যন্ত পড়ে নাই। একটা মানুষ রাস্তার রাস্তায় মিষ্টি বিতরণ, গরু কোরবানি করে মিলাদ পড়াইছে, মানুষ শুকরিয়া নামাজ আদায় করছে মসজিদে মসজিদে। আমরা তো সেই সময়কার ইউনিভার্সিটির ছাত্র, আমরা দেখেছি তো। তাহলে সেই বাংলাদেশটা তিনি আইনের শাসন বলে কিচ্ছু ছিল না বাংলাদেশে। সেই বাংলাদেশে জিয়াউর রহমান ফিরিয়ে আনলেন আইনের শাসন,
ফিরিয়ে আনলেন সংবাদপত্রের স্বাধীনতা, রাজনীতি করার অবাধ অধিকার। ভিক্ষুকের হাত তিনি কর্মীর হাতে পরিণত করলেন, অর্থাৎ মানুষের ভেতরে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পেরেছিলেন। সেই আত্মবিশ্বাস মিলে, কলে, কারখানায়, মাঠে, ময়দানে, প্রান্তরে জীবনের জাগরণ। ১.৫ বছরের মধ্যে বাংলাদেশের খাদ্যের সঙ্গে সম্পূর্ণ হয়ে গেল, বাইরে খাবার সাপ্লাই দিতে পারতেছে তখন আমরা। এই বাংলাদেশের নির্মাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের স্বাধীনতার যে ডাক, তার যে জীবন আচরণ, তার যে বৈশিষ্ট্য, তার যে সততা, তার যে ভিশনারি লিডারশিপ, এগুলো শহীদ জিয়ার পরে আমরা বেগম খালেদা জিয়ার কাছে পেয়েছি। খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়ার, ঠিক, কিন্তু বিএনপি ক্ষমতায় থেকে রাজপথে আন্দোলন করে নাই তখনও, সে তো রাজপথের অগ্নি পরীক্ষা পাশ করে নাই তখনও। এইরকম একটা দল, সে এরশাদের মতো জালেম, সে এসে বিএনপিকে টুকরো টুকরো করার জন্য শত শত সিস্টেম করলো। বেগে যায়, চুরে যায়, থাকে না কিছু, বাধ্য হইয়া গৃহবধূ থেকে বেগম খালেদা জিয়া দেশ নেত্রী দায়িত্বভার গ্রহণ করলেন এবং রাজপথের অগ্নি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে ফার্স্ট ডিভিশনে পাস করলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ৯১ ইলেকশনে জনগণ দেশের দায়িত্ব তার হাতে দিয়ে দিল। সেই বেগম খালেদা জিয়া ৪৪ বছর ধরে জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রেখে এই তো গত ২৯ ডিসেম্বর তিনি চলে গেছেন। মাথা নত করলে, বেগম খালেদা যদি মাথা নত করতেন তাহলে তার জেল খাটতে হয় না। তিনি যদি মাথা নত করতেন, কম্প্রোমাইজ করতেন, তাকে এত নির্যাতন সহ্য করতে হয় না। তার একটা ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে বিদেশ বিভূয়ে, আর একটা ছেলেকে নির্যাতন করে বিকলাঙ্গ করে দেওয়ার চক্রান্ত হয়েছিল। একটা মানুষকে নাজিমউদ্দিন রোডের একটা নির্জন কারাগারে তেলাপোকা, ইঁদুর ইত্যাদি ইত্যাদি নোংরা বর্জ্য এর মধ্যে রেখে দেওয়া হয়েছিল। একটা দেশের প্রাইম মিনিস্টার তিনবারে তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে, মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। হাসিনা বলছে ওনার তো বয়স হয়ে গেছে, উনি এত চিকিৎসা দিয়ে কি করবে? মারার জন্য কালকে দেখেন না কি বলছে ডাক্তার? ডাক্তার কালকে তো বলেছে যে তাকে কিভাবে কি প্রক্রিয়া হত্যা করা হয়েছে। যে ওষুধটা খাওয়ানোর দরকার ছিল না সেই ওষুধটা খাওয়ানো হয়েছে। যে ওষুধ খাওয়ানোর পরে আলট্রাসোনোগ্রাম করতে হয় সেগুলো করে নাই, না করে ওভার ডোজ দিয়ে 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 তাকে অসুস্থ বানিয়ে রেখেছে। ডাক্তার কালকে বলেছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখন আমাদের বক্তব্য হলো যে তারেক রহমানের হাতে দুটা বিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেন তার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরেকটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারেক রহমান। এই দুইটা অবিস্মরণীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিকে তিনি যে পিতামাতার যে নিশান হাতে নিচ্ছেন, আমাদের কাজ হবে তার হাতটাকে শক্তিশালী করা। এবং সামনে যে ভোট আসতেছে